বর্ণ, এভাবে আমরা সিরিয়ালটা করে নিয়েছি। তো এই সবগুলো তোমার টপিক থেকে আমাদের বিসিএস এ আসে। আর হচ্ছে সাহিত্য, সাহিত্যের হচ্ছে তোমার প্রাচীন এবং মধ্যযুগ থেকে হচ্ছে তোমার 5, আধুনিক যুগ থেকে হচ্ছে তোমার 15। এখন আসো এই ব্যাকরণ থেকে, যেটা হচ্ছে তোমার 15 থেকে ব্যাকরণের বিষয়গুলো হচ্ছে ফিক্সড। হ্যাঁ, সাহিত্যের তোমার যেটা হয়, আধুনিক যুগ সম্পর্কে তোমরা পড়েছো যারা অলরেডি পরীক্ষা দিয়েছো বা দিবে, আধুনিক যুগের ব্যাপ্তিটা অনেক বেশি। অনেক সময় হয়তো কমন পড়ে না, কিন্তু ব্যাকরণ যেহেতু ফিক্সড, ব্যাকরণের যেহেতু তোমার পরিবর্তন নাই, যে জিনিসটা, যেই শব্দটা সন্ধি যেটা হবে, সমাস যেটা হবে, সেটা নিশ্চয়ই কেউ পরিবর্তন করতে পারবে না। সেক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে ব্যাকরণে 15 তো যেন অবশ্যই 12 থাকে। কেন? কারণ এই যে সমার্থক বিপরীতার্থক শব্দ ছোটবেলা থেকে সবাই পড়ে আসছো। তারপর হচ্ছে দেখো পরিভাষা, পরিভাষাটা একটু বেশি বেশি প্র্যাকটিস করবা তোমরা। ধ্বনি বর্ণ শব্দ এগুলো সবগুলোই আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি, সমাস সবগুলোই আমাদের পরিচিত টপিক। বাংলা যেহেতু আমরা সবাই 200 নম্বর করে পড়ে আসছি তোমার 9, 10 ইন্টারে, মানে এগুলো সবগুলোই আমাদের জন্য অনেক বেশি কমন, তাই না? আচ্ছা, আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছ তোমরা সবাই? জি একদম ম্যাডাম, শোনা যাচ্ছে। কেটে কেটে আসছে। ইয়েস ম্যাম। শোনা যাচ্ছে না? আচ্ছা, ওকে, তাহলে ওর হয়তো কোনো সমস্যা। তো এরপর আসো প্রাচীন এবং মধ্যযুগ থেকে। শোনো, প্রাচীন এবং মধ্যযুগ যেটা, সেটা হচ্ছে তোমার সেখানে কোনো রকমের নতুন কিছু অ্যাড হবে না প্রাচীন এবং মধ্যযুগের সাহিত্যে। তো আমরা সবসময় দেখি যে প্রাচীন যুগ থেকে 2 নম্বরের প্রশ্ন থাকে, আর মধ্যযুগ থেকে থাকে 3, আবার একটু 1 নম্বর এদিক সেদিকও হতে পারে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রাচীন এবং মধ্যযুগটা খুব ভালো করে পড়বো। কেন ভালো করে পড়বো? এখানে টপিকগুলো হচ্ছে তোমার একেবারে ফিক্সড। প্রাচীন যুগে হচ্ছে তোমার চর্যাপদ, আর মধ্যযুগে হচ্ছে তোমার মঙ্গল কাব্য, তারপর হচ্ছে অনুবাদ সাহিত্য, তারপর অন্যান্য আরো যা যা আছে সেই বিষয়গুলো। তো সেই বিষয়গুলো যেহেতু ফিক্সড, ওখানে যেহেতু নতুন কোনো কিছু আসছে না, সেহেতু প্রাচীন এবং মধ্যযুগ থেকে আমরা এই 5-এর মধ্যে মিনিমাম যেন আমাদের 4 থাকে, সেটা আমরা অবশ্যই চেষ্টা করতে হবে। এরপর আসে আধুনিক যুগ। আধুনিক যুগে যেহেতু এই মুহূর্ত, এখন এই এই যে আজকে এখন কয়টা বাজে, 9:42 পর্যন্ত তোমার যে সাহিত্যগুলো রচিত হয়েছে এগুলো সবই হচ্ছে আধুনিক যুগের অংশ। এত কিছু তো আমরা পারবো না। সেক্ষেত্রে আমরা আমাদের বিগত বছরের প্রশ্নগুলো পর্যালোচনা করে দেখব যে সবচেয়ে বেশি কোন কোন লেখক থেকে প্রশ্ন আসছে বা কোন টপিক থেকে আসছে, সেই বিষয়গুলো আমরা ধরে ধরে আগে পড়ে ফেলবো। আধুনিক যুগ থেকে আমরা চেষ্টা করব যেন তোমার 15তে মিনিমাম 10 থাকে। ওকে, তাহলে তুমি দেখো তোমার ব্যাকরণে যদি 12 থাকে, আর প্রাচীন এবং মধ্যযুগে আমি 5 বাদ দিলাম, তোমার যদি 3ও থাকে তাও কিন্তু 15 হচ্ছে। আর আধুনিক যুগে, আধুনিক যুগে যদি 15-র মধ্যে 10ও নিতে পারো, তুমি 10 কমন ফেলতে পারো, তাহলে তোমার 25 পড়ছে। 25 যদি নাও থাকে, 22-23 তুমি যদি ভালো করে পড়ো, অবশ্যই তোমার কমন থাকবে। এবং 22-23 কিন্তু যথেষ্ট ভালো একটা নম্বর। যদি যদি তুমি কোনো উল্টাপাল্টা কি না করো, মানে যেটা জানো না সেটাও যদি তুমি কি দিয়ে না আসো, গোলাপ ভরাট করে দিয়ে না আসো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা কিভাবে পড়বো বা কি করব সেটার একটা আলোচনা। তো আমরা শুরু করছি তোমার ব্যাকরণ কিভাবে পড়বো, কি কি পড়বো সেটা নিয়ে একটু দেখি আমরা। যেমন দেখো এখানে আমি কোন বছর কতটা প্রশ্ন আসছে কোন টপিক থেকে সেটার একটা চার্ট আছে। যেমন প্রয়োগ, অপপ্রয়োগ, বানানো, বাক্য শুদ্ধি। দেখো এখানে 38 বিসিএস এ 3টা প্রশ্ন আসছে, 37-এ 4টা প্রশ্ন আসছে, 35-এ 3টা প্রশ্ন আসছে। তার মানে আমরা বলতে পারি তোমার প্রিলির জন্য এই যে বানান, প্রয়োগ, অপপ্রয়োগ, বানানো, বাক্য শুদ্ধি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। পরিভাষা, পরিভাষা থেকে প্রতিবার 1-2 করে প্রশ্ন আসে, মিনিমাম একটা প্রশ্ন অবশ্যই আসে, যেহেতু এটা সিলেবাসেই আছে। সমার্থক শব্দ থেকে সবসময় প্রশ্ন আসে, কখনো কখনো 2টো প্রশ্ন আসে। তো সমার্থক শব্দটা খুব বেশি ইম্পর্টেন্ট। পড়া জিনিসগুলো যেহেতু ভুল হয়, সেহেতু তোমার সবচেয়ে বেশি বেশি প্র্যাকটিস প্রয়োজন। বিপরীতার্থক শব্দ, এখানে এটা যেহেতু সিলেবাসের অন্তর্গত, এখান থেকেও একটি করে প্রশ্ন আসে। ধ্বনি এবং বর্ণ আমরা একসাথে পড়বো। যেটা ধ্বনি মূলত সেটা আমরা যখন লিখি তখন সেটা বর্ণ হয়ে ওঠে। তো সেখান থেকে দেখো 2-2 করে প্রশ্ন আসছে ধ্বনি বর্ণ থেকে। 36-এ ধ্বনি বর্ণ থেকে 4টা প্রশ্ন আসছে। এখন আসো, এই যে টপিকগুলো দেওয়া হয়েছে, এখান থেকে আবার ফিক্সড করা নেই কোনটা থেকে একটা আসবে বা কোনটা থেকে 2টো আসবে। হ্যাঁ, এটা ফিক্সড করা নেই। তোমার কোনো কোনো টপিক থেকে হয়তো খালিও যেতে পারে, আবার কোনো কোনো টপিক থেকে দেখা গেল 3টা কি 4টা প্রশ্ন আসতে পারে। এজন্য
এই টপিকগুলো আমরা খুব ভালো করে পড়বো, প্রয়োগ অপপ্রয়োগ থেকে যে সমাস পর্যন্ত। এছাড়াও 40 বিসিএস আমরা যেটা দেখতে পেয়েছি, 40 না, অন্যান্য বিসিএস আমরা যেটা দেখতে পেয়েছি, সিলেবাসের যে টপিকগুলো দেওয়া আছে সেটার বাহিরেও তোমার 2-3টা করে অনেক সময় প্রশ্ন আসে। যেমন দেখো নত শত বিধান, তো আমি এটা তোমাদের পড়াবো, সন্ধির সাথে এই ক্লাসটা অ্যাড করে দিয়েছি আমি, ওখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। উপসর্গ অনুসর্গ, কারক বিভক্তি, দেখো 2টো প্রশ্ন আসছে তোমার 40 বিসিএস, এমনকি 43 বিসিএস ও একটা প্রশ্ন আসছে, সেটা ছিল সম্প্রদায় রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক স্বীকার করেন না, ওটা কারক সম্পর্কিত প্রশ্ন, যদিও সিলেবাসে নেই। এক কথায় প্রকাশ থেকে 3টা প্রশ্ন আসছে তোমার 40 বিসিএস এ, বাগধারা 2টো, অন্যান্য। তো আমরা আমাদের রুটিনটা যেভাবে সাজিয়েছি তোমরা সবাই নিশ্চয়ই দেখছো। এগুলোর মধ্যে তোমাদের যেটা থাকবে না সেটা হচ্ছে পরিভাষা, বিপরীত শব্দ, এই দুটো কোনো ক্লাস থাকবে না, ঠিক আছে? পরিভাষার জন্য যেটা করবা সেটা হচ্ছে আমাদের কাহুত দেওয়া আছে পরিভাষা, তারপর হচ্ছে আমাদের গুগল ফর্ম দেওয়া থাকবে। আর তোমরা সবাই বই কিনেছো, বিশেষ করে শিকড়ের বইটা অনেকে কিনেছো, আর যাদের শিকড়ের বইটা নেই তাদের নিশ্চয়ই অন্য প্রকাশনীর বইগুলো আছে, সেখান থেকে তোমরা পরিভাষাগুলো নিজেরাই দেখে নিবা, আর আমরা যখন গুগল ফর্ম দিব সেখানে তোমরা পরীক্ষা দিবা, ঠিক আছে? এখন আসো প্রাচীন এবং মধ্যযুগ। দেখো প্রাচীন যুগ থেকে তোমার চর্যাপদ থেকে সবসময় 2টো করে প্রশ্ন আসে, আবার 36 আসে নাই, 38 একটা প্রশ্ন আসছে, তো আমরা ধরেই নিতে পারি এখানে তোমার 2টো প্রশ্ন থাকবে। মধ্যযুগ, মধ্যযুগের যে টপিকগুলো আছে যেমন ধরো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, মঙ্গল কাব্য, এগুলো সবগুলোই আমরা পড়বো, এবং দেখা যাচ্ছে সবগুলোই কোনো না এক এক সময় এক এক পরীক্ষায় এক একটা টাচ করছে। কখনো মঙ্গল কাব্য থেকে প্রশ্ন আসছে, কখনো অনুবাদ সাহিত্য থেকে, কখনো ধরো রোমান্টিক প্রণয় উপাখ্যান থেকে। তো এখানে কোনো টপিক বাদ দেওয়া যাবে না, মধ্যযুগের সব টপিকই আমরা অবশ্যই পড়বো, কাহুত খেলবো, এবং গুগল ফর্মের মাধ্যমে পরদিন যে পরীক্ষাগুলো থাকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে তোমাদের। আধুনিক যুগ, আধুনিক যুগে প্রশ্ন আসছে তোমার টোটাল 15টা। এখন আধুনিক যুগ তুমি কিভাবে পড়বা, যেহেতু 15টা প্রশ্ন কোত্থেকে কি আসে আমরা বুঝি না, তো সেক্ষেত্রে তুমি যদি দেখো প্রশ্ন আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব প্রতি বছর তোমার, প্রতি বছর বলতে 35 থেকে আর কি, এর আগে তো তোমার 100 করে ছিল এবং নির্দিষ্ট কোনো সিলেবাস ছিল না, 35 থেকে 200 মার্কসে করে দেওয়া হয়েছে এবং তোমার সিলেবাস অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। তো আমরা যদি দেখি তোমার এই 15 এর মধ্যে দেখা যাচ্ছে তোমার 2টি বা একটি প্রশ্ন অবশ্যই থাকে মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য থেকে। এখান থেকে তোমার যদি একটি বা 2টি প্রশ্ন চলে আসে, এরপর আসো ওখান থেকে আমরা ধরো 2 বা 1 নম্বর পাবো। এখানে আছে ওরা 11 জন, অলরেডি আমি ওরা 11 জন নামে তোমাদের কাহুত দেওয়া হবে যখন, এখন তো তোমাদের সাহিত্যের কাহুত গুলো প্লে করতে দেওয়া হয় নাই, তো সাহিত্যের কাহুত গুলো যখন দেওয়া হবে তোমরা ওরা 11 জন নামে তোমার একটা না 2টো কাহুত পাবা। তো সেখানে দেখো এখানে হচ্ছে যেটা একটা তোমার রিউমার ছড়িয়েছিল সেটা হচ্ছে যে পিএসসি নির্ধারিত 11 জন থেকে প্রশ্ন আসে। বিষয়টা হচ্ছে পিএসসি কোনো 11 জন বলে কাউকে নির্ধারণ করে দেয়নি। হ্যাঁ, এটা তোমরা যখন সিলেবাস দেখিয়েছি আমি, তোমরা দেখেছো সেখানে শুধুমাত্র লেখা ছিল প্রাচীন ও মধ্যযুগ এবং আধুনিক যুগ, সেখানে কোনো লেখক বা সাহিত্যিকের নাম উল্লেখ করা ছিল না। কিন্তু যদি আমরা দেখি বিগত বছরের প্রশ্নগুলো সেখানে দেখা যাচ্ছে এই 11 জন থেকে কোনো না কোনো ভাবে প্রশ্ন আসে, তবে 11টা প্রশ্ন আসে না, এখান থেকে তোমার 6 থেকে 7টা প্রশ্ন আসে, 6 থেকে 7টা প্রশ্ন তুমি পাবা। এর মধ্যে তুমি ধরেই রাখবা যে রবীন্দ্রনাথ, নজরুল এবং মাইকেল থেকে অবশ্যই প্রশ্ন পাবা। তাহলে আমরা দেখো আমরা মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন থেকে যদি 2টি প্রশ্ন পাই, এই 11 জন থেকে আমরা পাচ্ছি ধরো মিনিমাম আমি 6টা প্রশ্ন ধরলাম, আমাদের কিন্তু 8টা প্রশ্ন এখানে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমি কিন্তু টার্গেট করেছিলাম আধুনিক যুগে কত বলো তো, কত টার্গেট করেছিলাম? লিখো, কেউ মাইক্রোফোন অন করবা না। আমরা আধুনিক যুগে 6 টার্গেট করেছি না, 10 বলেছিলাম। হ্যাঁ, আর এর বাহিরে যদি তুমি আরো বেশি মার্কস তুমি যদি পাও সেটা তো আরো ভালো, আমরা 10 ধরেছিলাম। তাহলে 10 এর মধ্যে তুমি দেখো এখানেই কিন্তু তুমি 8 থেকে 8টা
আর মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন থেকে তুমি 2টো পেয়ে যাচ্ছ, 6টা আর 2টো মিলে তোমার 8টা হয়ে যাচ্ছে। আমাদের আর 2 থেকে 3টা আমাদের কমন ফেলতে হবে। সেক্ষেত্রে যেটা করব আমরা পঞ্চপাণ্ডব থেকে দেখা যায় সবসময় আমরা যদি প্রশ্নটা বিশ্লেষণ করে দেখি, আমাদের জীবনানন্দ দাশ থেকে প্রায় সময়ই প্রশ্ন থাকে। এরপর আসো আরো যাদের নিয়ে আমরা পড়বো, তাদের হচ্ছে রাজা রামমোহন রায়, মানিক বন্দ্যোপাধ্যায়। বিষয়টা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় না, 3 বন্দ্যোপাধ্যায়কে আমরা অবশ্যই পড়তে হবে। সেই 3 বন্দ্যোপাধ্যায় হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, তোমার হচ্ছে বিভূতিভূষণ এবং তারাশঙ্কর। এই 3 জনকে আমরা অবশ্যই পড়বো। এছাড়াও আখতারুজ্জামান ইলিয়াস, আহসান হাবিব, জহির রায়হান, তারাশঙ্কর, বিহারীলাল, মুনির চৌধুরী। তো এরকম আরো যারা গুরুত্বপূর্ণ আছেন তাদের নিয়ে আমরা পড়বো। এছাড়াও কিছু প্রগতিশীল লেখক নিয়ে পড়বো। এখন আসো, এই যে লেখকদের আমি নামগুলো দেখিয়েছি, ওনাদের থেকে আমরা কি পড়বো? একটা সময় যেটা হতো সেটা হচ্ছে তোমার জন্ম মৃত্যু সাল আসতো, তারপর কাব্যগ্রন্থ কিংবা ধরো উপন্যাস আসতো, অথবা প্রথম কোনটা শেষ কোনটা এগুলো আসতো। তো তোমরা যারা এবার 43 বিসিএস দিয়েছ কিংবা ধরো প্রশ্নগুলো দেখেছো, যারা দাওনি হয়তো প্রশ্ন দেখার কথা, তোমরা দেখেছো আস্তে আস্তে প্রশ্নগুলো কিন্তু আরো ভেতর থেকে করা হচ্ছে। কিরকম? ধরো একটা সময় প্রশ্ন আসতো যে ঝড়ের পালক কার কাব্যগ্রন্থ, হ্যাঁ, অথবা বনলতা সেন কার কাব্যগ্রন্থ। এখন দেখা যাচ্ছে সেটা আর হচ্ছে না। এখন কি করছে বলো তো? এখন দেখা যাচ্ছে তোমার কোন একটা কবিতা, তোমার কোন একটা পংক্তি তুলে দিয়ে বলছে যে এই লাইনটা কার। বুঝতে পেরেছো? মানে আস্তে আস্তে যেটা করছে সেটা হচ্ছে তোমার প্রশ্নগুলো আরো ভেতর থেকে করা হচ্ছে, কারণ ওই প্রশ্নগুলো তোমার এত কমন হয়ে গেছে, তোমার সব বইতে বা সবকিছুতেই আছে। এখন আসো, এত কিছুর মধ্যে যত ভেতর থেকেই করুক না কেন, একটা কথা না, এত কবিতা মনে রাখতে হবে না, একটা কথা মনে রাখবা, তোমার কমন প্রশ্ন অবশ্যই তোমার 140 থেকে 150টা থাকবেই থাকবে। এখন কথা হচ্ছে যত কমনই থাকুক না কেন, এগুলোর মধ্য থেকেই তোমরা কি করবা? ভুল করে দিয়ে আসবা। তোমাদের স্যার একটা কথা সবসময় বলে, সেটা হচ্ছে কোনোভাবেই জানা প্রশ্ন প্রিলিতে ভুল করা যাবে না। হ্যাঁ, এখন এই তুমি যদি প্রিলিতে জানা প্রশ্ন ভুল করতে না চাও, কারণ ওখানে তোমার প্রচুর মাথায় প্রেশার থাকবে, তো সেই ক্ষেত্রে তুমি যদি জানা প্রশ্নগুলো ভুল করতে না চাও, এটা সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে তোমার বারবার বারবার প্র্যাকটিস করতে হবে। যে জিনিসটা তুমি অনেকবার দেখবা, সেটা তুমি কোনোভাবেই ওখানে গিয়ে প্যাচ লাগবে না জানা প্রশ্নগুলো। এখন তোমার নিশ্চয়ই তোমার নাম জিজ্ঞেস করলে বা তোমার বাবার নাম জিজ্ঞেস করলে প্যাচ লাগবে না, তাই না? কিন্তু এখন যদি আমি এখানে ধরো 205-6 জন আছে, অনেকের নাম আছে এখানে, আমি হঠাৎ কারো নাম জিজ্ঞেস করলে আরেকজনের কাছে নিশ্চয়ই একটু নতুন লাগবে। তো এরকম যেটা করতে হবে, পরিচিত হয়ে যেতে হবে প্রত্যেকটা প্রশ্নের সাথে। এবং আমাদের এখানে তোমার যে কোনো কিছু প্র্যাকটিস করা আরো অনেক বেশি ইজি। কেন? ক্লাস হচ্ছে, কাহুত খেলছো, আবার সেটা গুগল ফর্মের মাধ্যমে প্রতিদিনের টপিকের উপরে তুমি এক্সামটা দিচ্ছ, যার কারণে দেখা যাচ্ছে একটা প্রশ্ন তোমার কাছে বারবার চোখের সামনে চলে আসবে। তো প্যাচ লাগবে না আশা করি আর। এখন আসলে তোমাদের কি কি বই লাগবে, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করো। বইগুলো দেখো, এটা হচ্ছে 9-10 এর বাংলা ব্যাকরণ, আমরা সবাই এটা পড়ে এসেছি, কারণ এই বছর নতুন বই দিয়েছিল তোমার 2021-এ। এই বইটা মুনির চৌধুরী সম্পাদিত, এই বইটা অবশ্যই লাগবে। দ্বিতীয় হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ নির্মিতি, এটা 2021 সালের, এটা নতুন, এটা যদি পারো তোমরা অবশ্যই কালেক্ট করবা। এরপর হচ্ছে শিকড় বাংলা ভাষা ও সাহিত্য। এখন আসো, এটা একেবারে লাগবেই কিনা, মানে একবার নির্দিষ্ট কিনা। তোমাদের কারো যদি এটা হচ্ছে, তোমরা যদি নতুন কোনো প্রকাশনীর বই কিনে ফেলো, ধরো প্রফেসরস, ওরাকল বা অন্য কোনো বই একেবারে নতুন কিনে ফেলেছো, সেই ক্ষেত্রে এটা আর কিনতে হবে না। কিন্তু কেউ যদি বই কিনে না থাকো, অথবা ধরো অনেক পুরনো এডিশনের বই আছে, সেই ক্ষেত্রে এই বইটা তুমি সংগ্রহে রাখবে। এখন কথা হচ্ছে এটা কেন দিয়েছি, এটাতে বেশ গুছানো আছে, তোমার ব্যাকরণের অংশ এবং সাহিত্যের অংশ বেশ ভালোভাবেই গুছানো আছে এবং ভুল ত্রুটি বেশ কম, এই জন্যই আমরা এই বইটা সাজেস্ট করেছি। ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে শিকড়ের বাংলা প্রশ্নপাঠ। এই বইটা কি লাগবেই লাগবে? না, লাগবেই লাগবে এমন না, কারো ইচ্ছা হলে প্রয়োজন হলে কিনতে পারো। কেন? এই বইটাতে হচ্ছে তোমার বিসিএস, ব্যাংক, নন ক্যাডার, মানে যত ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, সেই পরীক্ষাগুলোর প্রশ্ন এখানে টপিক ওয়াইজ আছে। যেমন ধরো শব্দ থেকে তোমার কোন পরীক্ষায় কোন প্রশ্ন আসছে,
সেগুলো একসাথে গুছানো আছে, মানে ধরো এলোমেলো করা নাই, ঠিক আছে। কিংবা ধরো তোমার ধ্বনিবর্ণের প্রশ্নগুলো এটাতে এই বইটাতে একসাথে গুছানো আছে, এবং সেই সাথে তোমার যেটা দেয়া আছে সেটা হচ্ছে ব্যাখ্যা। এটা বলা যায় খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় আমরা প্রশ্নগুলো শুধু উত্তর পড়ে গেলে মনে থাকে না, সেক্ষেত্রে আমরা যদি ব্যাখ্যাটা পড়ি তাহলে আমাদের দেখা যায় মনে থাকে। এর জন্যই আমরা বলেছি এই বইটা যদি পারো, কিংবা যদি না পারো সেক্ষেত্রে তুমি পরে যখন পারবা সংগ্রহ করে নিও। এখন আসো আজকে, হ্যাঁ সৌমিত্র সেখানে থাকলে তো ভালো, অবশ্যই ভালো, ওনার বইটাও ভালো। এখন আসো আমরা আজকের আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। আজকে প্রথম ক্লাস যেহেতু আমি খুব লম্বা করে টানবো না। শিকড়ের বইগুলো না পিডিএফ দেওয়া যাবে না, পিডিএফ নেই আমাদের, ওকে। আমরা শুধু স্লাইডের পিডিএফ গুলো দিব। একটু খেয়াল করো, আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, তোমরা দেখেছো আজকে শব্দের উপরে ক্লাস। তো দেখো শব্দ থেকে আমাদের প্রশ্নগুলো কেমন হয় বা কিভাবে আসে, বিগত বছরের প্রশ্নগুলো আমরা একটু দেখি। সবাই আছো তো, শুনতে পাচ্ছ তো না সবাই ঠিকভাবে? শুনতে পাচ্ছ? হাত তোলো সবাই। ওকে, এতক্ষণ পর্যন্ত দেখলাম যে আমরা কিভাবে পড়বো, কি পড়বো। এখন আসছি আমরা যেটা পড়বো বলছি ওটাই শুরু করে দিচ্ছি, ওকে। আচ্ছা 9-10 হ্যাঁ একজন বলেছে 9-10 ব্যাকরণ বইটা না কিনলেও চলবে, এটা তোমরা পিডিএফ পেয়ে যাবা, তোমার এমটিএসসি এর তোমরা ওয়েবসাইটে গেলে তোমরা পিডিএফটা পেয়ে যাবা, কেনা লাগবে না, ঠিক আছে। তবে ওটা রাখিও, পিডিএফ থেকে সবসময় দেখা হয় না, বিশেষ করে মুনি চৌধুরীর বইটা রাখবো অবশ্যই। একটু দেখো 36 বিসিএস একটা প্রশ্ন আসছে, হেড মৌলভী কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে। এখানে আমরা দুটো শব্দ দেখছি এবং আমাদের জানতে হবে যে এই দুটো ভাষার উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে, ঠিক আছে। আচ্ছা আমি প্রশ্ন করছি না, আমি দেখছি যে এখানে প্রশ্নগুলো কিভাবে আসছে, ওকে। কোনটি মৌলিক শব্দ, এটাতে আসছে তোমার 37 বিসিএস এ, তার মানে একটা মাত্র মৌলিক শব্দ ছিল, বাকি তিনটা ছিল তোমার সাধিত শব্দ বা অন্য কোনো শব্দ ছিল। গিন্নি কোন ভাষার শব্দ, এটা আসছে তোমার 38 বিসিএস এ। বাবা কোন ভাষার শব্দ, এটা আসছে 38 এ, তার মানে 38 এ তোমার শব্দ থেকে দুটো প্রশ্ন আসছে। জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ, এটা আসছে 40 বিসিএস এ। গির্জা কোন ভাষা থেকে আগত শব্দ, এটাও 40 বিসিএস এ, তার মানে 40 তেও তোমার শব্দ থেকে দুটো প্রশ্ন আসছে। বাবা কোন ভাষা থেকে আগত শব্দ 42 তে আসছে, এবং একটু আগেই আমরা দেখেছি তোমার 38 বিসিএস ও বাবা আসছিল। এখন আসো প্রশ্ন যেটা হয় সাধারণত বিসিএস এ তোমার প্রশ্ন রিপিট খুবই কম হয়। তো খুব যেহেতু কম হয়, হ্যাঁ, কিন্তু তাহলে আমাদের আগের প্রশ্নগুলো দেখতে হয় কেন, আমাদের আগের প্রশ্নগুলো এ কারণেই দেখতে হয় প্রশ্ন সম্পর্কে ধারণা নেওয়ার জন্য যে প্রশ্নগুলো কেমন হতে পারে। না, লেকচার আর স্লাইডের উপর কোনোভাবেই ডিপেন্ড করা যাবে না, ঠিক আছে। লেকচার আর স্লাইডের উপরে ডিপেন্ড করা যাবে না, অবশ্যই বই পড়তে হবে, বই পড়া ছাড়া কোনো গতি নেই, ওকে। লেকচার আর স্লাইডে হচ্ছে তোমাকে মূল বিষয়গুলো বুঝাই দেওয়া হবে, বেসিকটা ক্লিয়ার করে দেওয়া হবে, কিন্তু তোমার বিস্তারিত করার জন্য অবশ্যই বই লাগবে। তারপর আসো আসমান কোন ভাষা থেকে আগত শব্দ, এটা হচ্ছে 43 লাস্ট যে বিসিএসটা হলো সেখানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি শব্দ থেকে তোমার ম্যাক্সিমাম দুটো প্রশ্ন এসছে, মিনিমাম একটা প্রশ্ন এসছে, তার মানে আমরা যদি শব্দটা ভালো করে পড়ি আমাদের 15 থেকে 2 বা 1 নম্বর নিশ্চিত। সো আমরা শব্দটা ভালো করে পড়বো, ওকে। শব্দের শ্রেণী বিভাগ, শব্দ কি বলো, লিখো, শব্দ কি বলো তো। শব্দ, এই যে এত এত কথা বলছি সবগুলো কিসের সমষ্টি, সবগুলো হচ্ছে হ্যাঁ ধ্বনির সমন্বয়, তবে সেটার অবশ্যই কি থাকতে হবে, অবশ্যই অর্থ থাকতে হবে। হ্যাঁ ভাব প্রকাশ করবে, সবই করবে, অবশ্যই সেটার অর্থ থাকতে হবে। আমরা যখন কথা বলি আমাদের ভাষার মূল বিষয়টাই হচ্ছে তোমার কমিউনিকেট করা, আরেকজনের সাথে কথা বলতে পারলে, কথা যখন বলবো সে অবশ্যই আমার কথাটা বুঝতে পারতে হবে। এখন ধরো আমি একটা কথা বললাম, চাইনিজ ভাষায় কথা বললাম, তুমি বুঝলা না, তাহলে তো কোনো লাভ হবে না, তাই না। অবশ্যই অবশ্যই তোমার হচ্ছে অর্থবোধক ধ্বনি সমষ্টি বা অর্থ প্রকাশক ধ্বনি সমষ্টি হচ্ছে তোমার শব্দ। এখন আসো এই শব্দগুলোকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি, শব্দের শ্রেণী বিভাগটা আমরা একটু দেখি।
গঠন অনুসারে শব্দকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। গঠন অনুসারে কি মানে এটা কিভাবে গঠিত হয়েছে, তুমি কি এটাকে ভাঙতে পারবে নাকি ভাঙতে পারবে না। আমরা যখন কেমিস্ট্রি পড়ি তখন তোমরা দেখেছো যে কোন একটা পদার্থ আমরা পড়ি মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। তো একইভাবেও আমরা এখানে শব্দের ক্ষেত্রে পড়ছি গঠন অনুসারে দুই ভাগে। নেক্সট হচ্ছে অর্থানুসারে তিন ভাগে, উৎপত্তি অনুসারে পাঁচ ভাগে। তাহলে আমরা তিন প্রকারের শ্রেণী বিভাগ পেয়েছি। সেই তিন প্রকার কি কি? গঠন অনুসারে, অর্থানুসারে, উৎপত্তি অনুসারে। এখন আসো, এখান থেকেও প্রশ্ন আসে, তোমার বিসিএসও আসে, অন্যান্য সরকারি পরীক্ষায় আসে। কিরকম? যে গঠন অনুসারে শব্দকে কয় ভাগে ভাগ করা হয় অথবা অর্থানুসারে কয় ভাগে ভাগ করা হয়। সেটা আমরা কিভাবে মনে রাখবো? দেখো, গয়ের সাথে কত দেখো তো, গয়ের সাথে 2, অয়ের সাথে কত 3, আর উ এর সাথে 5। দেখো তো, আমরা যদি লিখি যে গদু, ধরো গদু একজনের নাম, গদু অতি, অতি উপরে, মানে গদু সবসময় কি কোথায় থাকতে পছন্দ করে? গদু অতি উপরে থাকতে পছন্দ করে। হ্যাঁ, তাহলে দেখো তো গদু, গদুতে কি হচ্ছে? গঠন অনুসারে দুই প্রকার, অতি অর্থ অনুসারে তিন প্রকার, উপরে, উপরে হচ্ছে উৎপত্তি অনুসারে, আর প দিয়ে তুমি 5টা মনে রাখবা। তাহলে মনে থাকবে তিন প্রকারের শ্রেণী বিভাগ, মনে থাকবে। আচ্ছা, আরেকজন বলেছে যে গঠার্থপত্তি, যাই হোক সেটা খারাপ না। দেখো তাহলে গদু অতি উপরে, এই জিনিসটা নিয়ে আমরা মনে রাখবো। এখন আসো শব্দের গঠনমূলক শ্রেণী বিভাগটা আমরা একটু দেখি, খেয়াল করো। মৌলিক এবং সাধিত, আমরা দুই প্রকার পড়েছিলাম, একটা হচ্ছে মৌলিক, আরেকটা হচ্ছে সাধিত। আচ্ছা, যেটা মৌলিক, হ্যাঁ আমরা তো মৌলিক শব্দটা সম্পর্কে সবাই জানি। তো যেটা যেটা মৌলিক সেটাকে কি আমরা ভাঙতে পারবো? কি মনে হয়? সেটাকে আমরা ভাঙতে পারবো না। ভাঙতে যেহেতু পারবো না, সেটাই তাহলে মৌলিক। আর যেটা ভাঙতে পারবো, অর্থাৎ ভেঙে বিশ্লেষণ করলে আমরা অর্থবোধক শব্দ পাবো, তাহলে সেটা সাধিত। এখন আসো, ভাঙতে পারবো না মানে কি? তুমি যদি কোনো কিছুকে ভাঙো, হ্যাঁ সেটা যে কোনো কিছুই হতে পারে, একটা মোবাইলকে ধরো আছাড় মারলা, টুকরো টুকরো হয়ে গেল, তো তুমি চাইলেই ভাঙলা। এখন টুকরো টুকরো হওয়ার পরে যেটা হচ্ছে, সেই টুকরোগুলো তোমার আর কাজ করছে? সেই টুকরোগুলো তোমার নিশ্চয় কাজ করছে না। তাহলে যেহেতু কাজ করছে না, তাহলে তোমার কোনো লাভ হচ্ছে না। হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ মৌলিক পদার্থ, তাহলে সে যেহেতু টুকরোগুলো কাজ করছে না, তার মানে ভেঙে কোনো লাভ নেই। তাহলে মৌলিক শব্দ হচ্ছে তোমার সেগুলো যেটাকে আমরা ভাঙার পর দেখা যাচ্ছে আর কোনো অর্থমূলক কোনো, আমরা যে ভাঙার পর যে শব্দগুলো পাবো বা শব্দাংশ পাবো, দেখা যাচ্ছে সেটার কোনো কি কি থাকছে না, সেটার কোনো অর্থ থাকছে না। সেটাই হচ্ছে তোমার মৌলিক শব্দ। তাহলে দেখো তো, আমরা বলছি যে সব শব্দকে ভাঙলে আর কোনো অর্থ সংগতিপূর্ণ শব্দ পাওয়া যায় না, তাকে আমরা বলবো মৌলিক শব্দ। হাতল, হাতল তো একটা মৌলিক শব্দ না? কি মনে হয়? আচ্ছা, অনেকেই বলছেন না। বাকিরা কোথায়? বাকিরা 206 জন আছে এখানে, সবাই তোমরা রেসপন্স করার চেষ্টা করবে মেসেজের মাধ্যমে। আচ্ছা, বলা হচ্ছে যে হাতল মৌলিক শব্দ না। কেন না, এটা আমরা একটু পরেই আসছি। একইভাবে ফুলেল, রেসপন্স করবা, রেসপন্স না করলে তোমরা নিজেরাই ঘুমিয়ে যাবা। ওকে? আচ্ছা, এখানে আরেকটা শব্দ আছে ফুলেল, হ্যাঁ এটাও তোমার হচ্ছে মৌলিক শব্দ না বলছে সবাই। ওকে, তাহলে এখানে দেখো আমরা 4টা শব্দ দিয়েছি, হাতল, ফুলেল, চাঁদমুখ, বিহার। তাহলে একটু দেখো তো, হাত যোগ ল, ফুল যোগ এল। আচ্ছা, চাঁদমুখ কি চাঁদ যোগ মুখ নাকি চাঁদের মতো মুখ? যেহেতু এটা সমাস নিষ্পন্ন শব্দ, চাঁদের মতো মুখ। বিহার, বিহার মানে কি জানো? বি যোগ হার, বিহার মানে হচ্ছে ভ্রমণ। তাহলে দেখো, এই যে আমি ভাঙলাম, এখানে আমরা কি পেয়েছি দেখো তো, এখানে আমরা কিছু শব্দ পেয়েছি, যেই শব্দগুলো কি আছে, অর্থ আছে। একটু খেয়াল করো, যেমন হাত,
হাত নিশ্চয়ই অর্থ আছে হাত শব্দটার। তারপর হচ্ছে ফুল, তারপর হচ্ছে চাঁদ, এখানে চাঁদ অথবা ধরো মুখ, তারপর হচ্ছে হার। এই যে হাত, ফুল, চাঁদ, হার, হ্যাঁ, এগুলো সবগুলোই হচ্ছে এগুলোকে ভাঙলে আমরা আর কোনো কি পাবো না, অর্থবোধক শব্দ পাবো না। তাহলে যে হাত, ফুল, চাঁদ, হার, এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো মৌলিক শব্দ। ওকে, এগুলোকে আমরা বলবো মৌলিক শব্দ। তাহলে মৌলিক শব্দের সাথে যখন কোন একটা শব্দাংশ যুক্ত হচ্ছে, উপসর্গের মাধ্যমে হোক কিংবা ধরো প্রত্যয় সাধিত হোক কিংবা সমাসের মাধ্যমে হোক, তখন যে শব্দগুলো হচ্ছে সেগুলো তাহলে কি শব্দ? তখন সেগুলো হচ্ছে তোমার, তার মানে এখানে হাতল, ফুলেল, চাঁদ, মুখ, এই সবগুলি হচ্ছে তোমার সাধিত শব্দ। বুঝছো? আচ্ছা, এখানে দেখো তো, হস্ত, চাঁদ, নজির, মহকুমা, দাম, এই শব্দগুলো দেখি কি মনে হচ্ছে? এগুলো কি মৌলিক শব্দ নাকি সাধিত শব্দ? কোনটা মৌলিক কোনটা সাধিত লিখো তো সবাই, একটু দেখো সবাই, যারা আছো সবাই দেখো। হ্যাঁ, সুমাইয়া, তানহা, হস্ত, চাঁদ, এগুলো কি মৌলিক নাকি সাধিত? এখানে কি একটাও আছে যেটা সাধিত? ভেরি গুড। অনেকেই বলছে যে এখানে সবগুলোই হচ্ছে তোমার হস্ত, চাঁদ, দাম মৌলিক না, এখানে সবগুলোই মৌলিক শব্দ। এখানে যে শব্দগুলো আছে, হস্ত, চাঁদ, নজির, মহকুমা, দাম, এই সবগুলোই হচ্ছে তোমার মৌলিক শব্দ। একটাও কি নেই? সাধিত শব্দ একটাও নেই। সাধিত শব্দ নেই না। মহকুমা, এই তুমি এখানে কি অর্থ পাইছো বলো তো আহমেদ মাসুম? এখানে কোনো অর্থ নেই। মহকুমা কোনো অর্থ পাচ্ছ? তুমি যদি কোনো অর্থ পাচ্ছ না, হ্যাঁ, এখানে এগুলো সবগুলোই হচ্ছে তোমার মৌলিক শব্দ। ওকে, যদি হস্তক্ষেপ হতো তাহলে একটা কথা ছিল, হ্যাঁ, চাঁদ, চাঁদের মতো মুখ, তখন একটা কথা ছিল। নজির বিহীন, তখন একটা কথা ছিল, তাই না? তখন সেগুলো সাধিত হয়ে যেত। এগুলো ভাঙলে আমরা একটারও অর্থ যেহেতু পাবো না, এগুলো হচ্ছে মৌলিক শব্দ। তাহলে মৌলিক শব্দ নিয়ে সবার মোটামুটি ধারণা ক্লিয়ার কিনা বলো তো? ইয়েস হলে ইয়েস লিখো, নো হলে নো লিখো, ওয়াই লিখো। ম্যাম, মহকুমা অর্থ কি? মহকুমা, আচ্ছা একটু পরে আসছি। এই প্রশ্নগুলোর অর্থগুলো, অনেকেই অর্থ জিজ্ঞেস করে শব্দের, বলছি। সবাই ওয়া লিখো যারা যারা জানো। তার মানে ক্লিয়ার না এরকম কেউ নেই, তাই না? সবাই ম্যাম, মোটামুটি ক্লিয়ার, বলো। ম্যাম ওই দা কি অর্থবোধক শব্দ হিসেবে ব্যবহার হয় না? বুঝি নাই। দা। আচ্ছা, দা অর্থবোধক শব্দ হিসেবে ব্যবহৃত হতে পারে, হ্যাঁ, কিন্তু এই শব্দটা তোমার উপসর্গ, প্রত্যয়, সমাস অথবা ধরো বিভক্তি যুক্ত হচ্ছে কিনা সেটা একটা কথা। তোমার দামটা কিন্তু সরাসরি মৌলিক শব্দ, বুঝতে পারছো? দা যোগ ম এভাবে হয় নাই। দা যোগ ম হলে এটা না হচ্ছে সন্ধি, না হচ্ছে তোমার প্রত্যয় সাধিত, না হচ্ছে সমাস নিষ্পন্ন। বুঝতে পেরেছো? জি ম্যাম। আমাদের আমাদের মূল জিনিসটা কি? আমাদের এই যে সাধিত শব্দগুলো তৈরি হচ্ছে, এটা কিভাবে তৈরি হচ্ছে? এটা কি শুধু আমি ধরো একটার সাথে একটা যোগ করে দিয়েছি এভাবে তৈরি হচ্ছে? যেমন ধরো টা যোগ দ, এভাবে তৈরি হচ্ছে? সাধিত শব্দগুলো আমরা কিন্তু এখনো সাধিত শব্দ পড়ি নাই। সাধিত শব্দগুলো আমাদের কিভাবে তৈরি হচ্ছে বলো তো? ম্যাম, উপসর্গ যোগে, প্রত্যয় যোগে আর হ্যাঁ, সমাস অর্থাৎ মাধ্যমে। যে কোনো ব্যাকরণিক নিয়মে তৈরি হচ্ছে। হ্যাঁ, ব্যাকরণিক মানে যে কোনো তোমার সমাসের মাধ্যমে হতে পারে, সেটা তোমার উপসর্গের মাধ্যমে হতে পারে, তোমার সেটা প্রত্যয় সাধিত হতে পারে, অনেক সময় তোমার বিভক্তি যুক্ত হতে পারে, তাই তো? যেমন আছে এখানে কিছু প্রশ্ন, আচ্ছা সাধিত শব্দের মধ্যে আছে, আমরা সাধিত শব্দে চলে আসছি, একটু দেখো। যেসব শব্দকে বিশ্লেষণ করলে আমরা কি পাবো? অর্থ সংগতিপূর্ণ ভিন্ন একটি শব্দ পাওয়া যাবে, সেটি হচ্ছে সাধিত শব্দ। তো দেখো, মৌলিক শব্দ থেকে বিভিন্ন ব্যাকরণ সিদ্ধ প্রক্রিয়ায় সাধিত শব্দ
তৈরি হয়। যেমন দেখো, মৌলিক শব্দ সমাসবদ্ধ হয়ে কিংবা প্রত্যয় বা উপসর্গযুক্ত হয়ে সাধিত শব্দ গঠিত হচ্ছে, একটু আগে আমরা যেটা বলেছিলাম। যেমন অনেকেই প্রশ্ন করে যে গোলাপ শব্দটা, আচ্ছা আমরা একটু আগে যখন মৌলিক শব্দ পড়িয়েছি এই শব্দটা পড়ানো হয়নি, কারণ গোলাপ শব্দটা অনেকবার আসে। যেমন গোলাপ শব্দটা কি শব্দ বলো তো? গোলাপ শব্দটা মৌলিক শব্দ। মৌলিক শব্দ। এখন তখন অনেকেই জিজ্ঞেস করে যে ম্যাডাম, গো যোগ লাভ, লাভের তো অর্থ আছে, আমরা জানি কি লাভ দেয়া, তাহলে এটা কেন মৌলিক শব্দ? এখন কথা হচ্ছে শব্দটা কি এভাবে তৈরি হয়েছে? এটা কি তোমার মনে হয় ধরো এটা সন্ধির মাধ্যমে বা সমাস বা প্রত্যয় সাধিত শব্দ মনে হচ্ছে? না, এটা কোনোভাবে মৌলিক শব্দ নয়। হ্যাঁ, তিন অবশ্যই। তিন কেন? তুমি ধরো হাত, পা, নাক, চোখ, মুখ, তারপর হচ্ছে তোমার ধরো বউ, এগুলো সবগুলোই কি শব্দ? হাত, পা, নাক, মুখ, কি শব্দ মনে হয় এগুলো? তিন। এই সবগুলোই মৌলিক শব্দ। হ্যাঁ, যেমন ও বলেছে তিন মৌলিক শব্দ, অবশ্যই তিন মৌলিক শব্দ, কিন্তু তিনের সাথে আমি যখন তিনটি হয়ে যাবে তখন কি বলতো? টিটা হচ্ছে তোমার পদাশ্রিত নির্দেশক। ওকে, তখন তোমার হচ্ছে একসাথে যখন থাকবে তখন সেটা সাধিত হয়ে যাবে। হ্যাঁ, যেমন ধরো শব্দটা ধরো মানুষ, আমি বললাম মানুষকে এখন বিশ্বাস করা যায় না, তাহলে এই যে মানুষকে বললাম যখন একসাথে হচ্ছে তখন এটা কি মৌলিক নাকি সাধিত? মানুষকে, মানুষকে যখন বলছি তখন সেটা হচ্ছে সাধিত। সাথে কি যুক্ত হয়েছে? বিভক্তি যুক্ত হচ্ছে। কিন্তু আমি যদি শুধু মানুষ বলি তখন সেটা হচ্ছে মৌলিক শব্দ। ওকে, একইভাবে যেমন গোলাপ, গোলাপ থেকে আমাদের যখন একজন গোলাপি বানানটা লিখেছে, গোলাপি বানানটা দীর্ঘ ইকার দিয়ে হবে না, হ্রস্ব ইকার দিয়ে হবে। গোলাপ এবং গোলাপি দুটোই হচ্ছে তোমার ফার্সি শব্দ, যার কারণে তোমার বিদেশি শব্দে দীর্ঘ ইকার হবে না। তো গোলাপের সাথে যখন ই যুক্ত হচ্ছে, গোলাপি হয়ে যাচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে সাধিত শব্দ। ওকে, না শব্দ গঠন আরো অনেক ভাবে হতে পারে আহমেদ মাসুম। এই যে একটু আগে বললাম তোমার বিভক্তি যুক্ত হচ্ছে, পদাশ্রিত নির্দেশক যুক্ত হচ্ছে, শুধু যে উপসর্গ প্রত্যয় সমাস তা নয়। ওকে, এখন আসো সাধিত শব্দ। নীল আকাশ, এটা কি নীল যোগ আকাশ? নীল যে আকাশ। হ্যাঁ, তাহলে এটা কি সম্পন্ন? আমাদের সমাস নিষ্পন্ন শব্দ, তাই না? নীল যে আকাশ, এখানে নীল এবং আকাশ দুটোই কিন্তু কি শব্দ? দুটোই হচ্ছে তোমার মৌলিক শব্দ। ডুবুরি, ডুব যোগ উরি, প্রশাসন, প্র যোগ শাসন। তাহলে দেখো তো আমরা মৌলিক শব্দ পাচ্ছি কিনা? আমরা মৌলিক শব্দ পাচ্ছি। এই মৌলিক শব্দগুলোই যখন সমাসের মাধ্যমে, প্রত্যয়ের মাধ্যমে, উপসর্গের মাধ্যমে নতুন কোন শব্দ গঠন করে তখন সেটা কি শব্দ হচ্ছে? তখন সেটা হচ্ছে সাধিত শব্দ। সাধিত শব্দ। ওকে, তাহলে দেখো তো অকাজ, মানুষকে ঢাকায়, গরমিল, মেঘলা, এই শব্দগুলো দেখো তো কোনটা কোনটা মৌলিক কোনটা সাধিত? সব সাধিত। সবগুলোই সাধিত ম্যাম। এখানে সবগুলোই সাধিত। হ্যাঁ, সবগুলোই সাধিত। কেন? দেখো এখানে কি যুক্ত হয়েছে? উপসর্গ যুক্ত হয়েছে। মানুষকে কি যুক্ত হয়েছে? বিভক্তি। বিভক্তি যুক্ত হচ্ছে। ঢাকায় কি যুক্ত হয়েছে? ঢাকা যে বলে না ঢাকাইয়া শাড়ি, মোটো বিভক্তি না, এটা হচ্ছে প্রত্যয়। 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 গরমিল, গড় যোগ মিল। মাইক্রোফোন অফ করে রাখো সবাই। গড় হচ্ছে উপসর্গ, এটা উপসর্গ। মেঘলা, আচ্ছা অনেকের মনে হতে পারে যে আমরা কিভাবে বুঝবো যে কোনটা উপসর্গ, কোনটা প্রত্যয় সাধিত, কোনটা সমাস নিষ্পন্ন? এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাস আছে কিনা বলো তো? সমাসের ক্লাস আছে, উপসর্গের ক্লাস আছে, সন্ধির ক্লাস আছে, আছে না? ওখানে আমরা যখন পড়ে ফেলবো তোমরা কিন্তু খুব সহজেই বুঝে যাবা যে কোনটা কিভাবে, কোন শব্দটা কিভাবে তৈরি হয়েছে। যেমন অনেক সময় তোমাদের প্রশ্নে থাকে নিচের কোনটি প্রত্যয় সাধিত শব্দ নয়? হ্যাঁ, তো প্রত্যয় সাধিত শব্দ নয় তার মানে তিনটা তোমার কি দিবে? তিনটা তোমার প্রত্যয় সাধিত দিবে। একটা দেখা গেল তোমার
সমাস নিষ্পন্ন শব্দ থাকলো সেখানে। তো তুমি যদি আমাদের টপিকগুলো সবগুলো তোমাদের ভালোভাবে বোঝা হয়ে যায়, তখন কিন্তু তুমি বুঝবা যে কোনটা কি সাধিত নয়, প্রত্যয় সাধিত নয়। এজন্য আমাদের ইম্পর্টেন্ট যে কোন শব্দটা কিভাবে তৈরি হয়েছে এটা জানা। আচ্ছা, মেঘলা, মেঘলা কিভাবে? মেঘ যোগ লা, এটা হচ্ছে প্রত্যয় সাধিত। ওকে, তাহলে এখানে আমরা যে শব্দগুলো পেয়েছি এই সবগুলোই হচ্ছে সাধিত শব্দ। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে মৌলিক এবং সাধিত নিয়ে, আমার মনে হয় কারো কোনো সমস্যা হবে না। হবে কি মনে হয়? আশা করি হবে না। হ্যাঁ, গরমিল হচ্ছে মিলের অভাব। ইনশাল্লাহ হবে না। ওকে, ম্যাডাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেন গুলি একটু পরে নিচ্ছি আমরা সব একসাথে। মাইক্রোফোন অন করলে একটু সমস্যা হচ্ছে, অথবা তুমি লিখে রাখো, আমি সব প্রশ্নের অ্যান্সার অবশ্যই দিব। এবার আসি আমরা অর্থমূলক শ্রেণী বিভাগে। অর্থমূলক শ্রেণী বিভাগে আমরা কি পড়েছিলাম? অতি, তাই না? অতি পড়েছিলাম। অতি হচ্ছে অর্থমূলক 3 প্রকার: যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ, যোগ রূঢ় শব্দ। প্রথমেই আসো, আচ্ছা যৌগিকটা দেখছো, আমাদের যৌগিকটা অর্থমূলকে চলে আসছে। যৌগিকটা কোথায় থাকার দরকার ছিল আমাদের জন্য? কোথায় থাকলে সুবিধা হতো বলো তো? গঠনমূলকে, তাই না? মৌলিক যৌগিক 2 ভাগে পড়ে ফেলতাম। এখন যৌগিকটা কোথায় চলে আসছে? যৌগিকটা অর্থমূলকে চলে আসছে। মনে রাখতে হবে আমাদের। তো অর্থমূলক শ্রেণী বিভাগ পড়ার আগে আমাদের দুটো জিনিস বুঝতে হবে। কোন দুটো জিনিস? আচ্ছা, আহমেদ বলছে না থাকলেই বেশি সুবিধা হইতো। একটু দেখো, অর্থমূলক শ্রেণী বিভাগের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ, আরেকটা হচ্ছে ব্যবহারিক অর্থ। একটু খেয়াল করো, ব্যুৎপত্তিগত এবং ব্যবহারিক মানে কি? ব্যুৎপত্তি শব্দটাই বাদ দাও, তুমি মনে রাখো উৎপত্তি। কোনটা মনে রাখবা? উৎপত্তি বুঝো তো না? রুট, রুট কোত্থেকে আসছে। তাহলে আমরা যদি উৎপত্তিটা মনে রাখি আর ব্যবহারিকটা মনে রাখি, তাহলে আমরা বুঝে যাব। হ্যাঁ, দেখো, আচ্ছা মাইক্রোফোন অফ রাখো সবাই। যেমন ধরো, আমরা যখন অ্যাপ্লিকেশন লিখি, হ্যাঁ, কোন একটা বিষয় নিয়ে, তো অ্যাপ্লিকেশন আমরা কি লিখি একদম সর্বশেষে? যে যার কাছে অ্যাপ্লিকেশনটা লিখি আমরা কি লিখি? আমরা বাধিত থাকবো লিখি কিনা বলো তো? বলি না যে বাধিত থাকবো? হ্যাঁ, বাধিত মানে কি বলতো? কি আমার আপনি বেঁধে রাখবেন এরকম কিছু? বাধিত শব্দের অর্থটা বলো, যারা জানো লিখো। হ্যাঁ, কৃতজ্ঞ। ভেরি গুড। অনেকে বলছে যে বাধিত শব্দের অর্থ হচ্ছে কৃতজ্ঞ, কিন্তু শব্দটা কোথেকে আসছে জানো? শব্দটা আসছে বেঁধে রাখা থেকে। এখন আমরা কি বেঁধে রাখা অর্থে ব্যবহার করছি? বেঁধে রাখা অর্থে আমরা ব্যবহার করছি না। হ্যাঁ, আমরা ব্যবহার করছি কি অর্থে? আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকবো, তাই না? যে আমাদের আপনি অর্থাৎ একটা ট্রান্সফার সার্টিফিকেট দেন আর সাথে আমাদের বেঁধে রাখেন, বিষয়টা তো তা না। ট্রান্সফার সার্টিফিকেট দিলে আমরা কি থাকবো? আমরা কৃতজ্ঞ থাকবো। এখন আসো, তাহলে এটার ব্যুৎপত্তি অর্থাৎ উৎপত্তিমূলক ব্যবহার হচ্ছে কি? বেঁধে রাখা। কিন্তু আমরা কোন অর্থে ব্যবহার করছি? আমরা ব্যবহার করছি কৃতজ্ঞ অর্থে। ঠিক একই ভাবে বলতো হস্ত অর্থ কি? হস্ত অর্থ হচ্ছে হাত, তাই না? হাত। এই হস্ত থেকে যখন হস্তি হয়ে যাচ্ছে, তখন আমরা কোন অর্থে ব্যবহার করছি হস্তি শব্দটা? হাতি অর্থে। হ্যাঁ, অর্থাৎ একটা প্রাণী অর্থে। তাহলে দেখা যাচ্ছে তোমার উৎপত্তির সাথে তোমার কিসের মিল নাই? উৎপত্তির সাথে তোমার ব্যবহারিক অর্থের মিল নাই। এই যে মিল আছে কি নাই, এটা নিয়ে আমরা এখন পড়ে ফেলি। যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ একই, তাদেরকে বলবো আমরা যৌগিক শব্দ। তাহলে যেগুলো একই না, সেগুলো কি শব্দ? রূঢ় বা রূঢ়ি শব্দ। ওকে, আর যোগ রূঢ়ের ক্ষেত্রে আমরা একটা কথা অবশ্যই মনে রাখবো, সেটা হচ্ছে যোগ রূঢ় শব্দ অবশ্যই কি নিষ্পন্ন শব্দ? অবশ্যই সমাস নিষ্পন্ন শব্দ। তাহলে আমরা এই যৌগিক এবং রূঢ় বা রূঢ় শব্দগুলো সম্পর্কে আগে জেনে নিই।
দেখো তো, মধুর, যেমন অনেকেই আছে যখন নতুন নতুন প্রেম করে তখন তোমার শব্দগুলো কেমন থাকে, কথাগুলো কেমন থাকে বলো তো? তোমার কথাগুলো তোমার অনেক মধুর থাকে, তাই না? মানে কি? মানে হচ্ছে মধুর গুণযুক্ত, মিষ্টি গুণযুক্ত, তাই না? এখন আসো, মধুর বলতে কি আমরা তিক্ত কোনো কিছু বুঝি? যে যখন সম্পর্ক যখন কিছুদিন চলে যায় তখন সবকিছু কেমন হয়ে যায় বলো তো? মারামারি পিটাপিটের অবস্থায় চলে যায়। আমরা তো সেটা বুঝি না। আমরা মধুর মানেই কি বুঝি? মধুর মানে আমরা মিষ্টি গুণযুক্ত কিছু একটা বুঝি। জলযান, তোমরা প্লেনকে কি কখনো জলযান বলো? এয়ারে যখন যাও জলযান কোনটারে বলো বলো তো? জলে চলে যে যান, মানে যে যান, যে যানবাহন তোমার জলে চলে, সেটা যে শুধু নৌকা তা না। নৌকা, লঞ্চ, স্টিমার যে কোনো কিছু হতে পারে যেটা তোমার জলে চলে। তাহলে এই যে জলযান শব্দটা তোমার ব্যুৎপত্তির সাথে মিল আছে কিনা বলো তো? উৎপত্তির সাথে মিল আছে না নাই? এই কেউ কি ঘুমাই গেছো? চাটা খেয়ে ভালো করে তারপর বসবা ক্লাসে, বুঝছো? আচ্ছা, কোলে নেস কেন? ওরা ওর মতো থাকতে দে না। সবাইকে কথা জাগাই বলবে দিচ্ছে না। কে? মাইক্রোফোন অন করছে, এবার সবাই নিশ্চয়ই জেগে যাবে। আচ্ছা, তো যেটা বলছিলাম, তাহলে দেখো মধুর এবং জলযান দুটো শব্দেরই উৎপত্তির সাথে আমাদের মিল আছে। তা আমি যেহেতু বলেছিলাম, আচ্ছা আগের পেজ বুঝো নাই আব্দুল্লাহ আল মামুন? আগের পেজ বলতে কোনটায়? এটা অর্থমূলক শ্রেণী বিভাগের এটা? জি ম্যাম। আচ্ছা, এটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ। ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ এই যে এখন বুঝাচ্ছি, একটু খেয়াল করো। গবেষণা শব্দটা খেয়াল করো মামুন। গবেষণা শব্দটা আসছে গো যোগ এষণা। এখানে গো মানে হচ্ছে গরু, আর এষণা হচ্ছে খোঁজা, মানে হচ্ছে গরু খোঁজা। এটা হচ্ছে তার উৎপত্তিমূলক অর্থ। মামুন খেয়াল করো, তাহলে গবেষণার উৎপত্তিমূলক অর্থ কোনটা? গরু খোঁজা। মানে হচ্ছে ধরো কোরবানির আগের দিন গরু হারাই গেছে আহমেদের, এখন আহমেদের আম্মা ওকে বলতেছে আহমেদ যাও গবেষণা করে এসো। বিষয়টা হচ্ছে এরকম। এখন আসো, আহমেদ কি গবেষণা করতে দৌড়াবে? কিন্তু এটা যেহেতু উৎপত্তিমূলক অর্থ, আমরা ব্যবহারিক অর্থ কি গবেষণা মানে গরু খোঁজা বুঝি? মামুন তুমি বলো, মামুন বলবো, কেউ না। না ম্যাম। আমরা গবেষণা মানে কি বুঝি? রিসার্চ, কোনো কিছু নিয়ে ব্যাপক পর্যালোচনা বুঝি, তাই না? ওটা নিয়ে অনেক গবেষণা করা আর কি, মানে অনেক পর্যালোচনা করা। আচ্ছা, কোনো বিষয় নিয়ে বিশদ অনুসন্ধান, খুব ভালো কথা বলেছে। তাহলে মামুন দেখো, উৎপত্তিমূলক অর্থ হচ্ছে গরু খোঁজা, ব্যবহারিক অর্থ হচ্ছে তোমার বিশদ পর্যালোচনা। তাহলে দেখো তো উৎপত্তিমূলক অর্থের সাথে ব্যবহারিক অর্থের মিল আছে কি নাই? না ম্যাম, নাই। নাই। যেহেতু নাই সেহেতু এটা কি শব্দ? রুড়ি শব্দ। রুড়ি শব্দ। আর যেহেতু মধুর এবং জলযানের সাথে মিল আছে সেহেতু এগুলো কি শব্দ? যৌগিক শব্দ। যৌগিক শব্দ। এই তো বুঝে গেছো, ঝামেলা শেষ। তাহলে হস্তির কি মিল আছে না নাই? হস্ত থেকে আসে, হস্ত মানে হাত। হ্যাঁ, মাইক্রোফোন অফ করো, ইয়াতে লিখো সবাই। হস্ত মানে হাত। তাহলে যেহেতু মিল নাই তাহলে এটা রুড়ি শব্দ, মানে এটা আমরা বুঝি কি হাতি। হাতি মানে একটা প্রাণী। তাহলে এখন আসো কিছু শব্দ দেখি। মূল শব্দটা হচ্ছে গায়ক। গই মানে যে গান করে। তাহলে যে গান করে নিশ্চয় যে নাচে তারা তুমি গায়ক বলো না। তাহলে এটা তোমার মূল শব্দের সাথে কি আছে? মিল আছে। হ্যাঁ, তাহলে এজন্য গায়ক শব্দটা কি শব্দ? গায়ক শব্দটা হচ্ছে যৌগিক শব্দ। পক্ষী মানে পক্ষ যোগ ইন। এই আহমেদ বানান ভুল করবা না। পক্ষী হচ্ছে পক্ষ যোগ ইন, মানে যার পক্ষ বা ডানা আছে। তো আমরা যার ডানা আছে তারে কি বলি বলতো? পাখি বলি। তাহলে এই যে ব্যুৎপত্তিগত অর্থের সাথে পাখি যাকে বুঝায় তার মিল আছে কিনা বলতো? অবশ্যই মিল আছে।
মিল যেহেতু আছে তাহলে পক্ষী, তাহলে কি শব্দ? পক্ষী হচ্ছে তোমার কি শব্দ? যৌগিক শব্দ। পিতৃহীন, পিতাহীন মানে যার পিতা নেই। নিশ্চয় যার মাতা নাই তাহলে তুমি পিতৃহীন বলো না, তাহলে যার পিতা নেই তাকেই তুমি পিতৃহীন বলছো, তাহলে এই শব্দটা কি শব্দ? যৌগিক শব্দ। সহজ। মধুর, এটা পড়ে ফেলছি। দহিতা, দহিত্র, দহিত্র শব্দটা আসছে দুহিতা থেকে। দুহিতা মানে হচ্ছে তোমার মেয়ে বা কন্যা। তো দুহিতা যোগ স্ন, এটা প্রত্যয়সাধিত শব্দ, মানে হচ্ছে কন্যার সন্তান, অর্থাৎ কন্যার, তাহলে আমরা কন্যার যে সন্তান থাকে তাকে আমরা বলছি নাতি। তাহলে শব্দটা দেখো তো ঠিকভাবে আসছে কিনা, মানে উৎপত্তি এবং ব্যবহারিক অর্থটা মিল আছে। আচ্ছা, গায়কটা বুঝি নাই। গায়ক, গায়কটা হচ্ছে তোমার সংস্কৃত প্রত্যয়যুক্ত শব্দ। গই, গই হচ্ছে তোমার গান থেকে আসছে, যে গান করে। ওকে। পাঠক, পাঠক আসছে তোমার পঠ থেকে, যে কি করে? যে পাঠ করে। বুঝতে পারছো ফজলে রাব্বি? সেক্ষেত্রে পাঠক শব্দটাও আমাদের কি হবে বলো তো? পাঠক শব্দটাও সেক্ষেত্রে আমাদের কি হবে? পাঠক যৌগিক। যৌগিক শব্দ হবে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে দেখো, আচ্ছা এখানে পক্ষীটা, পক্ষী হচ্ছে যার পক্ষ আছে। পক্ষ মানে হচ্ছে ডানা, ডানা। তো যার ডানা আছে তাকে আমরা কি বলি? পক্ষী বলি না? ভাগিনেয়, হ্যাঁ ভাগিনেয় হচ্ছে, একজন জিজ্ঞেস করেছে, ফরাজি, ফরাজি জিজ্ঞেস করেছে ভাগিনেয় কি যৌগিক শব্দ কিনা। ভাগিনেয় তোমার আসছে কোত্থেকে? ভাগিনী বা ভগ্নী থেকে। ভগ্নী মানে কি বলতো? বোন। তো বোনের সন্তান। তাহলে দেখো তো মিল আছে কিনা। ভাগিনেয় কি যৌগিক হবে না রূঢ়ি হবে? কি কি মনে হয়? ভাগিনেয় অবশ্যই যৌগিক শব্দ, অবশ্যই যৌগিক শব্দ। এখন আসে চিকামারা। চিকামারা, চিকামারা হচ্ছে দেয়ালের লিখন। একটা সময় সেটা হচ্ছে তোমার ধরো মুক্তিযুদ্ধের আগে, মুক্তিযুদ্ধের আগে তোমার দেয়াল লিখন যেটা হতো সেটা হচ্ছে পাকিস্তানিদেরকে, পাকিস্তানি যখন দেয়ালে পাকিস্তানিদের বিরুদ্ধে লিখা হতো, খেয়াল করো সবাই, পাকিস্তানিদের বিরুদ্ধে যখন লিখা হতো, বিশেষ করে ঢাকা ভার্সিটির ছেলেরা যখন লিখতো দেয়াল লিখন, তখন ওরা কি করতো, তোমার পাকিস্তানিরা তো এগুলো দেখলে ওদেরকে ধরে নিয়ে যাবে, সেহেতু তারা কি করতো, বিশাল বড় বড় গাছের কতগুলো ঝাড় নিত, সেগুলো দিয়ে তোমার আলকাতরা দিয়ে দেয়ালে লিখতো। তো যখন পাকিস্তানিরা কেউ চলে আসতো ওরা কি করতো, জোরে জোরে তোমার ঝোপ ঝাড়ের মধ্যে পিটাইতে থাকতো। তখন পাকিস্তানিরা বলতো তোমরা কি করছো? তখন তারা বলতো যে আমরা চিকা দৌড়াচ্ছি, কারণ তোমার তখন হলগুলো ছিল একতলা এবং সেখানে চিকার উপদ্রব অনেক বেশি ছিল, যার কারণে দেখা যেত তারা বুঝতে পারতো না যে আসলে কি করছে। তো সেখান থেকেই তোমার চিকা মারার উৎপত্তি। আবার অনেক তোমার, তুমি যদি দেখো, অভিধান দেখো, সেখানেও তোমার আছে চিকা। চিকা শব্দটা ড্যাশ বা পূরণ চিহ্ন আছে, ঠিক আছে? তো ওখান থেকেই তোমার এই উৎপত্তিটা, দেয়ালের লিখন। এই চিকা মানে তোমরা মনে করবা না যে ইঁদুর জাতীয় যে প্রাণীটা আছে সেটা। এই ক্ষেত্রেও এটা তোমার হচ্ছে যৌগিক শব্দ। ওকে। এখন আসো আরো কিছু শব্দ দেখি, যেমন বাবুয়ানা। বাবুয়ানা কোত্থেকে আসছে? সাইদা মাসরা ছবি দিয়েছে। নীলুফা, আমরা আসছি তো। দেখো, বাবুয়ানা হচ্ছে তোমার বাবুর ভাব। বাবুর ভাব, যদিও এখন তোমার বাবু শব্দটা অন্য অর্থে ব্যবহৃত হয়। তো বাবুর ভাব যাদের আছে তাদেরকে কি বলা হচ্ছে? তোমার বাবু যোগ আনা। তো যাদের বাবুর ভাব আছে তাদেরকে বাবু আনা বলছে, তাহলে এটা হচ্ছে বাবুর মতো ভাব। মিতালি, তোমার মিতালি শব্দটা হচ্ছে বন্ধুর মতো ভাব। মিতা যোগালি। গমন, গমন হচ্ছে তোমার গম যোগন, একটু খেয়াল করো। তারপর গোলাপি, গোলাপ যোগী, একটু খেয়াল করো তো। আচ্ছা, বাবুয়ানা নিশ্চয় যার বাবুর ভাব নাই তাকে বুঝি না, যার বাবুর ভাব আছে। আচ্ছা, শব্দগুলো আমরা আসবো তো। আসাদ, তোমরা যারা শব্দগুলো লিখছো আমি সবগুলোই অ্যান্সার দিব, সবগুলোতেই আসছি, কোনো চিন্তা করিও না তোমরা কেউ। কারণ একটা টপিক থেকে আমি হুট করে অন্য টপিকে চলে গেলে অন্যদের মনোযোগটা একটু বিঘ্নিত হবে, ঠিক আছে? দেখো, মিতালি তোমার শব্দটা মানে ধরো বিষয়টা এমন যে বন্ধুর মতো ভাব। হ্যাঁ, তাহলে দেখো তো আমাদের ব্যুৎপত্তির সাথে মিল আছে কিনা। আমরা কিন্তু এখনো যৌগিক শব্দ পড়ছি, রূঢ়ি শব্দটা এখনো যায়নি, ঠিক আছে?
তাহলে মিল আছে। হ্যাঁ, মিতালি, আচ্ছা বাবু হচ্ছে সেই বাবু না? এখানে বাবু আনা বিষয়টা হচ্ছে, তোমরা কেউ সেই সময় বইটা পড়েছো? সেই সময় বইটা কেউ কি পড়েছো? অনেকেই পড়েছো বা অনেকে পড়ো নাই। তো একটা সময় যেটা হতো, ধরো, হ্যাঁ বাবু সমাজ, হ্যাঁ বাবু সমাজ, কলকাতার বাবু সমাজ, একটা সময় যারা ধরো একটু জমিদার গোত্রীয় বা ওই ধরনের, তারা দেখা যেত তাদেরকে বলা হতো বাবু সাহেব। কেন, এখনো বাংলা সিনেমায় তোমরা দেখার কথা, যারা সিনেমা দেখো বাংলা সিনেমা, অনেক বলতো কি অমুক বাবু অথবা বাবু সাহেব আসছে। হ্যাঁ, এখানে এই যে যারা জমিদারের বাচ্চা, একজন লিখছে জমিদারের বাচ্চা, এই জমিদারের বাচ্চাগুলোকেই মূলত বাবু সাহেব বলা হতো, এবং এরা দেখা যেত খুব পরিপাটি ছিল, টাকা পয়সাওয়ালা ছিল, এবং মোটামুটি এদেরকে সবাই দেখো না এখনো ওই যে, হ্যাঁ বিলাতি পাড়ার, আচ্ছা অনেকেই বলছে চৌধুরী সাহেব। হ্যাঁ, তো এই যে ওই ভাবগুলো যাদের ছিল তাদেরকেই মূলত হচ্ছে বাবুর ভাব যারা ছিল, ওই তাদেরকেই বলা হচ্ছে তোমার বাবুয়ানা। তাহলে এটা তোমার যেহেতু ব্যুৎপত্তিগত অর্থের সাথে মিল আছে, আচ্ছা চিকামারা আবার বুঝিয়ে দিব, ওকে, সমস্যা নেই। যেহেতু ব্যুৎপত্তিগত অর্থের সাথে মিল আছে, সেহেতু এটা হচ্ছে তোমার যৌগিক শব্দ। মিতালি হচ্ছে বন্ধুর ভাব, সেক্ষেত্রে সেটাও তোমার যৌগিক শব্দ। গমন হচ্ছে তোমার যাওয়ার ভাব, মানে কোথাও যাওয়া। হ্যাঁ, তো সেটাও গমন তোমার যৌগিক শব্দ। গোলাপি শব্দটা আসছে গোলাপ থেকে, গোলাপের মতো, গোলাপি রং, সেক্ষেত্রে এই সবগুলো শব্দ তোমার বাবুয়ানা, মিতালি, গমন, এগুলো সবগুলোই তোমার যৌগিক শব্দ। এবার আমরা আসছি রুর বা রুরি শব্দ। খেয়াল করো, আরে এটা গমন, যাওয়া, তোমার গমন হচ্ছে যাওয়ার ভাব, মানে যাওয়ার কাজের নাম। ওকে, রুর বা রুরি শব্দটা দেখো, প্রত্যয় বা উপসর্গ, সমাস বলা হয়নি। আমরা সমাস কোনটার ক্ষেত্রে বলেছিলাম বলো তো? সমাস কোনটার ক্ষেত্রে বলেছিলাম? যোগরূঢ়। যোগরূঢ়। তাহলে প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ আলাদা, তাদেরকে আমরা রুর বা রুরি শব্দ বলবো। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো পড়েছিলাম সেগুলোর ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি ছিল? ব্যবহারিক অর্থ মিল ছিল, এবং সেজন্য সেগুলোকে আমরা বলেছি যৌগিক। এখন যেহেতু মিল থাকবে না, আমরা তাহলে কোন কোন শব্দে দেখি মিল নাই? হস্তি, অলরেডি অনেকবার বলেছিলাম, যার হস্ত আছে। হস্ত তো তোমার আমার সবার আছে, কিন্তু হস্তি বলতে আমরা কি বুঝি? একটা প্রাণী বুঝি, প্রাণী বানানটা হয় নাই, রসইকার হবে। তো হস্তি শব্দটা তাহলে তোমার কি শব্দ? রুর শব্দ বা রুরি শব্দ। ওকে, যেহেতু হস্ত থেকে আসছে, আর হস্ত মানে হচ্ছে হাত, তার মানে এটা উৎপত্তির সাথে মিল নেই। গবেষণা অলরেডি বলে ফেলেছি, গরু থেকে আসছে, গরু খোঁজা, কিন্তু আমরা বুঝি ব্যাপক অধ্যয়ন, পর্যালোচনা। বাঁশি দেখো তো, বাঁশি আসছে বাঁশ থেকে, বাঁশ কি বলতো? বাঁশ হচ্ছে একটা গাছ, তাই না? তাহলে দেখো, বাঁশের সাথে ইন, কিন্তু বাঁশ যোগ ইন বাঁশি। আমরা বাঁশি বলতে কি বুঝি? আমরা কোনো গাছ বুঝি নাকি বাদ্যযন্ত্র বুঝি? বাঁশি বলতে বাদ্যযন্ত্র বুঝি বাঁশি বলতে, কিন্তু আসছে কোত্থেকে? আসছে বাঁশ থেকে। তাহলে শব্দটার ব্যুৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থে মিল নাই। মিল যেহেতু নাই, এগুলো কি শব্দ? এগুলো সবগুলো রুর বা রুরি শব্দ। যেমন দেখো, এখানে হচ্ছে একেবারে কমন গুলো তোমাদের আগে দিয়েছি, হ্যাঁ, এরপরে আমাদের আনকমন উদাহরণ গুলো আছে। একটু দেখো, তৈল, তৈল শব্দটা আসছে তিল থেকে, মানে আমরা তিল থেকে যেটা পাই সেটাকে তৈল বলবো। কিন্তু আমরা কি করি? আমরা সয়াবিন থেকে যেটা পাচ্ছি, অলিভ থেকে যেটা পাচ্ছি, তারপর হচ্ছে তোমার মাছের থেকে, তারপরে যে কোনো কিছু থেকে স্নেহ জাতীয় যে পদার্থই পাচ্ছি, সবগুলোকেই আমরা কি বলছি বলতো? সবগুলোকেই আমরা বলছি তৈল। কিন্তু আমাদের তৈল কোনটাকে বলা উচিত? সরিষা থেকে, হ্যাঁ সরিষা থেকে যেটা পাচ্ছি সেটাকেও তৈল বলছি, কিন্তু আমাদের তৈল বলা উচিত শুধুমাত্র যেটা কোত্থেকে আসছে, যেটা তিল থেকে আসছে, যেটা তিল থেকে আসছে। এই যে বাকি 210 জন আছো তো সবাই? ঘুম আসছে কারো? ঘুম আসলে হাত তোলো। জি ম্যাম আছি। আচ্ছা না, ওকে ঠিক আছে, এখান থেকে একটা প্রশ্ন পাবা, বুঝছো?
তোমার বিসিএস এ না আসুক, অন্য সরকারি সরকারি পরীক্ষায় হলেও আসবে, এটা একেবারে নিশ্চিত থাকো। একজনে বলছে জীবনে ঘুম কিসের, কিন্তু এটার বিপরীতে একটা কথা আছে যে জীবনে আছে আর কি, কাঁথার বালিশ ছাড়া। তেল আর তোলের মধ্যে পার্থক্য কি? তেল আর তোলের মধ্যে পার্থক্য নাই, এটা হচ্ছে তোমার তৎসম থেকে তদ্ভব, অর্থাৎ ভাষার রূপান্তরের ক্ষেত্রে। যেমন চন্দ্র আর চাঁদ, এ দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? চন্দ্র আর চাঁদের মধ্যে নাই। ওইরকম দেখো, যেমন ষণ্ড সার, পার্থক্য নাই, তাই না? বাংলা কই কঠিন? সুমাইয়া তানহা, এই তোমার আমার নাম তোমার, আর তুমি এখন বলতেছো বাংলা কঠিন। দেখো, তাহলে তৈল শব্দটা তোমার আসছে তিল থেকে। তিল থেকে তৈরি স্নেহ পদার্থ, কিন্তু আমরা সবগুলোর এই তেল বলি। বিশেষ করে আমরা কাউরে যখন খুব প্রশংসা করি সেটাকে আমরা কি বলি বলতো? সেটারও আমরা তেল বলি, তাই না? তো প্রবীণ আসছে কোত্থেকে দেখো, প্রবীণ মানে হচ্ছে প্রযোগ বিনা, মানে প্রকৃষ্ট রূপে যিনি বিনা বাজায়। কিন্তু আমরা প্রবীণ মানে কি বুঝি? অভিজ্ঞ বয়স্ক ব্যক্তি বুঝি। তাহলে দেখা যাচ্ছে উৎপত্তিমূলক শব্দের সাথে তোমার ব্যবহারিক অর্থে মিল নাই। সন্দেশ, একটু খেয়াল করো, সন্দেশ মানে অর্থ হচ্ছে তোমার সংবাদ, কিন্তু কালক্রমে সন্দেশ মানে কি হয়ে গেছে জানো? মিষ্টান্ন বিশেষ। এটার কারণ কি শুনো? এটার কারণ হচ্ছে একটা সময় মানুষ যখন তোমার কোনো সংবাদ নিয়ে যেত, যেমন ধরো আমাদের 42-তে অনেকের বিসিএস হয়ে গেছে, তখন ওরা যখন আমাদের বাসায় আসছে সবাই দেখা গেছে মিষ্টি নিয়ে আসছে। তো মানুষ যখন এক বাড়ি থেকে আরেক বাড়িতে সংবাদ দিতে যেত, যখন এরকম ইমেল ছিল না, তোমার এত চ্যাট ছিল না, এত ইজি ছিল না কোনো সংবাদ দিয়ে দেওয়া, তো তখন কি করতো? তখন তোমার একবারে মিষ্টি টিষ্টি নিয়ে যাইতো, সন্দেশ নিয়ে যাইতো তখন। তো সরি, তখন সন্দেশ মানে ছিল সংবাদ, কিন্তু এই সংবাদ নিয়ে সংবাদ যখন দিতে যাইতো তখন নিয়ে যাইতো কি? মিষ্টি। তো যেটা হয়েছে সেটা হচ্ছে তোমার কালক্রমে ওই সন্দেশ সংবাদ শব্দটাই হয়ে গেছে কি? মিষ্টান্ন বিশেষ। কিন্তু সন্দেশ শব্দের অর্থ হচ্ছে সংবাদ, এরপরে তোমার হচ্ছে এটা হয়ে গেছে মিষ্টান্ন বিশেষে। তাহলে দেখো তো, হ্যাঁ হ্যাঁ, তেলের উৎপত্তি তিল থেকে তৈরি। হ্যাঁ ফজলে রাব্বি, তেল আসছে তিল থেকে, কিন্তু আমরা তেল বলতে আমরা তোমার সরিষার থেকে যেটা পাই সেটাকেও তেল বুঝি, সয়াবিন থেকে যেটা পাই সেটাকেও তেল বুঝি। তাহলে দেখো, আসছে তিল থেকে, কিন্তু আমরা সরিষার তেলকেও বলছি তেল, সরিষা থেকে যেটা পাচ্ছি সেটাকেও তেল বলছি। তো দেখো, সন্দেশ শব্দটা অর্থ ছিল সংবাদ, কিন্তু ওটা আমরা এখন কি বুঝি? মিষ্টান্ন বিশেষ বুঝি। তাও সব মিষ্টিকে বুঝি না, যে কোনো একটা নির্দিষ্ট মিষ্টিকে আমরা সন্দেশ বলি। তাহলে দেখা যাচ্ছে এটার উৎপত্তির সাথে, হ্যাঁ চিকা মারার মতো, উৎপত্তির সাথে কিসের মিল নাই? উৎপত্তির সাথে তোমার কিসের মিল নাই? ব্যবহারিক অর্থের মিল নাই। এবং মিল যেহেতু নাই, সেক্ষেত্রে এটাকে আমরা বলছি কি? আমরা বলছি রূঢ় শব্দ। ওকে, এখন আসো, তোমরা আরো যারা প্রশ্ন করেছিলে দেখো একটু। হরিণ, এগুলো বিশেষ করে খুব কমন কেন? এখানে তৈল, প্রবীণ, সন্দেশ, এই শব্দগুলো তোমার 9-10 বইতে আছে, এগুলো খুব কমন শব্দ। এখানে কিছু শব্দ আছে, এগুলো একটু খেয়াল করো সবাই। যেমন হরিণ, হরিণটা একটু খেয়াল করো। হরিণের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে তোমার যে হরণ করে। হ্যাঁ, কিন্তু যে হরণ করে এটাকে আমরা কি বুঝি বলতো? আমরা কি হরিণ বলতে কি বুঝি? প্রাণীকে বুঝি। আমরা হরিণ বলতে একটা প্রাণীকে বুঝি, এবং যেহেতু একটা প্রাণীকে বুঝি, তাহলে এটা কি হচ্ছে? ব্যুৎপত্তি অর্থের সাথে তোমার কি নেই? মিল নেই। ওকে, এই প্রাণী বানান ভুল, প্রাণী বানান রসইকার। উপসর্গ, একটু খেয়াল করো। উপসর্গ মানে উপযোগ সর্গ, মানে আগের অধ্যায়। হ্যাঁ, সর্গ মানে কি বলতো? সর্গ মানে হচ্ছে অধ্যায়। যেমন আমরা বলি না যে কয়টা স্বর্গে বিভক্ত? হ্যাঁ, যে কোন একটা ধরো মহাকাব্য, যে মহাকাব্য কয়টা স্বর্গে বিভক্ত, তখন আমরা বলি যে স্বর্গ হচ্ছে তাহলে উপসর্গ। উপসর্গ হচ্ছে তোমার আগের বা পূর্বের অধ্যায়, কি বলি? পূর্বের অধ্যায়। কিন্তু উপসর্গ মানে আমরা কি বুঝি বলতো? তোমার কাছে যখন কোনো রোগী আসে বা তুমি যখন কোনো ডাক্তারের কাছে যাও,
তখন ওটা আমরা বুঝি যে রোগের লক্ষণ বুঝি, তাই না? তাহলে দেখা যাচ্ছে এটা ব্যবহারিক অর্থের সাথে তোমার মিল নেই। একইভাবে গবাক্ষ, এটা আসছে কিসের থেকে? গোযোগ অক্ষ, মানে কি বলতো? গরুর চোখ, গরুর চোখ। কিন্তু আমরা গবাক্ষ মানে কি বুঝি? কে বলতে পারবেন? জানালা। জানালা, ভেরি গুড। গবাক্ষ হচ্ছে জানালা। একইভাবে স্নাতক। আচ্ছা, স্নান মানে কি? স্নান মানে গোসল করা। গোসল গোসল। করা। স্নান মানে হচ্ছে গোসল। তাহলে স্নাত, স্নাত মানে যে কি করেছে? গোসল করেছে, অর্থাৎ স্নানকারী। হ্যাঁ, স্নানকারী। কিন্তু স্নাতক বলতে কি আমরা স্নানকারী বুঝি, নাকি আমরা যারা ব্যাচেলর ডিগ্রি প্রাপ্ত তাদেরকে বুঝি? যারা ব্যাচেলর ডিগ্রি প্রাপ্ত তাদেরকে বুঝি, তাই না? তারপর দেখো পাঞ্জাবি। ছেলেদের প্রিয় পোশাক অনেকের। তো পাঞ্জাবি বলতে আমরা কি বুঝি? আমরা মূলত যারা পাঞ্জাবের অধিবাসী, মূলত সেটা হওয়া উচিত, কিন্তু পাঞ্জাবের অধিবাসীকে না বুঝি, আমরা কি বুঝি? আমরা একটা পোশাক বুঝি। আচ্ছা, তাহলে এখন দেখো তো এই শব্দগুলোর একটারও তোমার উৎপত্তির সাথে মিল আছে কিনা? মিল যেহেতু নাই, সেহেতু এগুলো সবগুলো রূঢ় বা রূঢ়ি শব্দ। আরো কিছু শব্দ দেখি, যেমন পলাশ। পলাশ শব্দটা আমরা কি হিসেবে চিনি? পলাশ শব্দটা আমরা চিনি ফুল হিসেবে, তাই না? কিন্তু পলাশ শব্দটা কোত্থেকে আসছে দেখো, এটা হচ্ছে তোমার পল যোগ আশ, মানে হচ্ছে তোমার পল। পল হচ্ছে তোমার ভাত, অর্থাৎ ভাতের সাথে পল হচ্ছে তোমার মাংস, মাংস মিশ্রিত ভাত, মাংস মিশ্রিত ভাত। কিন্তু আমরা কি বুঝি? আমরা বুঝি হচ্ছে ফুল। না, হরিণ শব্দের বিশ্লেষণটা, আচ্ছা হরিণ শব্দের বিশ্লেষণটা হচ্ছে তোমার ফ্রি যোগ ইন। ওকে, এটা একটা প্রশ্ন। জুবাইদুল ইসলাম, ওকে। এখন আসো, পল যোগ আশ মানে মাংস মিশ্রিত ভাত, কিন্তু আমরা বুঝি ফুল। একইভাবে জ্যাঠামি, আচ্ছা কোত্থেকে আসছে শব্দটা? জ্যাঠা থেকে আসছে, তাই না? জ্যাঠা যোগ আমি। আচ্ছা, এটা যেহেতু জ্যাঠা থেকে আসছে, কিন্তু জ্যাঠার মতো কাজ করা বুঝাই, কিন্তু আমরা বুঝি কি বলতো? আমরা বুঝি পণ্ডিতি করা, তাই না? আমরা বুঝি যে পণ্ডিতি করা, অর্থাৎ চাপল্য বা চঞ্চল, মানে খুব অস্থির হলে যেটা হয়। লাবণ্য, লাবণ্য কোত্থেকে আসছে? এই সবাই মাইক্রোফোন অফ করো। লাবণ্য তোমার আসছে লবণ থেকে। কোত্থেকে আসছে? লবণ থেকে, মানে হচ্ছে লবণ যোগ জ হচ্ছে প্রত্যয়, মানে হচ্ছে লাবণ্য। তো লাবণ্য মানে হচ্ছে তোমার লবণের মতো, লবণের মতো। কিন্তু আমরা কি বুঝি বলতো? লাবণ্য মানে হচ্ছে সৌন্দর্য বা সুন্দর, এগুলো বুঝি। কুশল, কুশ মানে কি জানো? কুশ মানে হচ্ছে খড়, কুশ হচ্ছে খড়। তাহলে কুশ যোগ অল মানে হচ্ছে যে কি আনে? কুশ যোগ অল মানে যে খড় আনে। তাহলে দেখা যাচ্ছে আমরা কুশল মানে বুঝছি যে মঙ্গল, বা বলে না কুশল কামনা করেছে, মঙ্গল কামনা করেছে, তাহলে মঙ্গল বা কল্যাণ। তাহলে দেখো তো পলাশ, জ্যাঠামি, লাবণ্য, কুশল, এগুলো একটারও কিসের সাথে মিল নাই? উৎপত্তির সাথে মিল নেই। বুঝতে পেরেছো বিষয়টা? হরিণ নিয়ে যাদের প্রশ্ন ছিল, তারপর আরো দুই একটা প্রশ্ন যাদের ছিল, তারা উত্তরটা পেয়েছো? আচ্ছা, হরিণ শব্দের বিশ্লেষণ আমি অলরেডি করে দিয়েছি। হরিণ হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ। আচ্ছা, সবাই যেহেতু বুঝেছো, আমরা চলে যাচ্ছি যোগ রূঢ় শব্দ। নীলুফা, আমরা আসছি, দেখো। আচ্ছা, তুমি নীলুফা কোন প্রশ্নটা করেছে? রাখাল প্রশ্নটা করেছো। রাখাল হচ্ছে রাখ যোগ আল, মানে হচ্ছে যে রাখে। ঠিক আছে, রাখ যোগ আল, যে রাখে বা রক্ষা করে। তাহলে যে রাখে বা রক্ষা করে, তাহলে দেখো তো রাখাল, যে রাখ যোগ আল হবে, তাহলে যে রাখে বা রক্ষা করে। হ্যাঁ, যে রাখে বা রক্ষা করে। তাহলে বলো তো এটার ব্যুৎপত্তিগত অর্থের সাথে মিল আছে না নাই? মূল অর্থ হচ্ছে এটা, যে রাখে বা রক্ষা করে। কুশ মানে হচ্ছে খড়। এই মোহাম্মদ জাহিদ, মিল আছে, মিল আছে। রাখাল কি করে?
তুমি যখন রাখালকে দায়িত্ব দিবে গরু বা ছাগল দেখার জন্য, সে কি করে? সে রাখে না বা রক্ষা করে না। তাহলে এটার সাথে কি আছে? রাখালের সাথে ব্যুৎপত্তিগত অর্থের কি আছে? মিল আছে। মিল যেহেতু আছে, রাখাল তাহলে কি শব্দ হবে? রাখাল হচ্ছে যৌগিক শব্দ। ওকে, আচ্ছা, যে শব্দগুলো তোমরা আরেকবার এক্সপ্লেন করতে বলেছো আমি একটু পরে করছি। ওকে, যোগরূঢ় শব্দটা দেখো। সমাস নিষ্পন্ন, প্রথমেই বলেছি সমাস নিষ্পন্ন যে সকল শব্দ, একটু খেয়াল করো, সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে। একটা জিনিস খেয়াল করো, যেমন আমরা যখন নীল আকাশ পড়েছি তখন ওটার ব্যাস বাক্য কি ছিল বলো তো? নীল আকাশ। নীল যে আকাশ, এই যে নীল যে আকাশ, সেটাকে আমরা কি বলবো? এই যে নীল যে আকাশ, এই প্রত্যেকটা পদকে আমরা কি বলবো? সমস্যমান পদ বলবো। নীল যে আকাশ, এগুলোকে বলবো আমরা সমস্যমান পদ। তো শব্দটা সমাস নিষ্পন্ন হবে, কিন্তু অর্থটা তোমার সম্পূর্ণরূপে ওই পদগুলোর মতো হবে না। যেমন দেখো, পঙ্কজ, পঙ্কে জন্মে যা। পঙ্ক মানে কি? কাদা। কাদা। এখন কাদাতে তো তোমার খালি পদ্ম ফুল জন্মে না, কাদাতে তোমার শৈবাল, শালুক, এরকম অনেক কিছুই জন্মে। কিন্তু আমরা কি বুঝি দেখো তো? পঙ্কে জন্মে যা আমরা বুঝি যে তোমার পদ্ম ফুল। ওকে, তাহলে যেটা পঙ্কে জন্মে সেটাকে আমরা বলছি পদ্ম ফুল। হ্যাঁ, কিন্তু তোমার পঙ্কে কিন্তু অনেক কিছুই জন্মে। তাহলে যে কোনো একটা, অর্থাৎ সম্পূর্ণরূপে কিসের অনুগামী হয় নাই? ব্যাস বাক্যের অনুগামী হয় নাই। এজন্য পঙ্কজ কি শব্দ? যোগরূঢ় শব্দ। যেমন রাজপুত, রাজার পুত্র, কিন্তু আমরা রাজপুত বলতে কি বুঝি? ভারতের একটি জাতি। মহাযাত্রা, মহা সমারোহে যাত্রা। এই যে পোলাপান যেগুলো আছে, এগুলো কি করে? যখন গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, একেবারে তোমার পারফিউম মেরে পাঞ্জাবি পরে তারপর যাচ্ছে, মহা সমারোহে যাত্রা করছে। কিন্তু সেটা আমরা কোন অর্থে বুঝি? আমরা মৃত্যু অর্থে বুঝি, তাই না? উল্টো, পুরো উল্টা। কোথায় গার্লফ্রেন্ডের সাথে দেখা যাইতেছে আর কোথায় মৃত্যু। তাহলে দেখা যাচ্ছে এই শব্দটা হচ্ছে তোমার যোগরূঢ় শব্দ। জলধি, জল ধারণ করে যা, এমন। এখন তোমার জল ধারণ কোন জিনিসটা না করে? তোমার টয়লেটে যে তোমার কি আছে? বালতি আছে, মগ আছে, তোমার বেসিনে আছে, তারপরে কোথায় আছে? তোমার টেবিলে আছে। তো সবকিছুই তো তোমার কি করছে? জল ধারণ করছে। হ্যাঁ আহমেদ মাসুম, আমি বলি নাই তুমি বলার জন্য। দেখা যাচ্ছে জল ধারণ অনেক কিছুই করছে, কিন্তু আমরা বুঝছি জলধি মানে শুধুমাত্র সাগর বুঝি, এবং এই জন্য এগুলো হচ্ছে তোমার যোগরূঢ় শব্দ। এখন আসো জলদ। দেখো, জলদ মানে কি জানো? জল দেয় যে। এখন জল অনেকেই দিচ্ছে, তুমি ট্যাপ ছাড়লেই তোমার জল পাচ্ছ, পানি পাচ্ছ। জলদ মানে হচ্ছে আমরা বুঝি মেঘ। তাহলে অনেকগুলো অর্থ থেকে আমরা কোনটা বুঝি? আমরা বুঝি মেঘ। এজন্য জলদ হচ্ছে তোমার যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ হওয়ার সর্বপ্রথম শর্ত হচ্ছে শব্দটা কি হবে? সমাস নিষ্পন্ন হবে। বলদ, বল দেয় যে। এখন বল যেটা দেয় সেটারে তুমি কি বলবা? সেটারে তুমি বলবা যে মেশিন। বল দেয় যা, কিন্তু বলদ বলতে আমরা কি বুঝি? বলদ বলতে আমরা কি বুঝি? এই বোকা বুঝি না, মোটেও না। এটা তো আমরা বলদ, আমরা বোকা ইচ্ছা করে বলি। বলদ মানে এই যে গরুর তোমার পুরুষলিঙ্গটাকে আমরা কি বুঝি? বলদ, তাই না? হ্যাঁ, বলদ মানে আমরা একটা প্রাণী বুঝি। সরোজ, সরোজ মানে কি বলতো? সরোজ হচ্ছে তোমার সরোবরে, সরোবরে জন্মে যা। সরোবর মানে কি বলতো? সাগর। না, সরোবর মানে সাগর না। সরোবর মানে পুকুর। হ্যাঁ, নিরুফা। সরোবর মানে হচ্ছে না, ঝর্ণা না। নির্ঝর মানে ঝর্ণা। সরোবর হচ্ছে পুকুর, পুকুরে যেটা জন্মে। পুকুরে অনেক কিছুই জন্মে, কিন্তু সরোবরে জন্মে যা বলতে আমরা শুধুমাত্র কোনটা বুঝি? আমরা শুধুমাত্র তোমার কোনটা বুঝি বলো? পদ্মকে বুঝি। পদ্মকে বুঝি। ভেরি গুড। তাহলে আমরা পদ্ম দুটো পেলাম, সেটা হচ্ছে পঙ্কজ, আর এটা কি পেলাম? সরোজ। এই দুটোই শব্দই তোমার সমাসসাধিত। একইভাবে দুটো শব্দই তোমার কি? যোগরূঢ়। ওকে। উদ্ভিদ,
উদ্ভিদ মানে কি বলতো? যেটা মাটি ভেদ করে উঠে। হ্যাঁ, ভেদ মাটি করে উঠে। ভেদ করে যেটা উঠে। তো মাটি যেহেতু ভেদ করে উঠে, এখন মাটি ভেদ করে কি শুধু গাছ উঠে? মাটি ভেদ করে কিন্তু অনেক কিছুই উঠে। তোমার কেঁচো মাটির নিচ থেকে উঠে কিনা বলো তো? কেঁচো মাটির নিচ থেকে উঠে, কিন্তু আমরা শুধুমাত্র কোনটা বুঝি? আমরা শুধুমাত্র বৃক্ষকে বুঝি। তাহলে এজন্য উদ্ভিদ হচ্ছে তোমার যোগরূঢ় শব্দ। বেতার, বেতার মানে হচ্ছে তোমার যেটার কোনো কি নাই, তার নাই, কিন্তু আমরা বুঝি একটা বাদ্যযন্ত্র, এজন্য এই শব্দটা তোমার যোগরূঢ় শব্দ। সুহৃদ মানে কি বলতো? সুন্দর হৃদয় যার, সুন্দর হৃদয় যার, কিন্তু সুহৃদ মানে আমরা বুঝি বন্ধু, এবং এই কারণে এটা যোগরূঢ় শব্দ। অচল, যেটা কি হয় না, যা নড়াচড়া করে না বা যা চলে না। কিন্তু অচলের প্রতিশব্দ কি বলতো? অচল মানে আমরা কি বুঝি? অচল মানে আমরা বুঝি পাহাড় বা পর্বত। কিন্তু অচল শব্দটা তোমার যা নাড়াচড়া করে না। তো যা নড়াচড়া করে না, তোমার পাহাড়, সরি, তোমার কোন জড় পদার্থ কি নড়াচড়া করে বলতো? কোন জড় পদার্থই নড়াচড়া করে না, তাই না? কিন্তু আমরা বুঝি শুধু পর্বতকেই আমরা বুঝি অচল। আদিত্য মানে কি? আদিত্য, সূর্য। হ্যাঁ, সূর্য বুঝি, কিন্তু আমরা যদি শব্দটা বিশ্লেষণ করি তাহলে হচ্ছে অদিতির পুত্র। অদিতির পুত্র বা সব দেবতাকে আমরা বুঝতে পারি। হ্যাঁ, কিন্তু আদিত্য বলতে আমরা বুঝি সূর্য। তো এটা যোগরূঢ় শব্দ। অসুখ মানে কি? যার কোনো কি নাই, যার সুখ নেই, নেই সুখ যার। হ্যাঁ, নেই সুখ যার, কিন্তু আমরা সেটা না বুঝি, আমরা অসুখকে কি বুঝি? অসুখ মানে আমরা বুঝি রোগ, এজন্য এটা যোগরূঢ় শব্দ। জলধর, একই ভাবে আমরা জলধর কোনটার কথা বলতে পারি বলতো? মনে আছে? একদম প্রথমেই পড়েছিলাম জলদ, জল দেয় যা। জলদ আর জলধর দুটো অর্থই কি? দুটো অর্থই হচ্ছে মেঘ। তো জলধর মানে যেটাকে কি, জলকে যে ধরে রাখে। তো জলকে তো অনেক কিছুই ধরে রাখে। তুমি এই যে ফ্লাস্কে করে পানি নিয়ে যাও বা যে কোনো কিছুতে যখন বোতলে করে পানি নিয়ে যাও, সেটাও জলধর। কিন্তু আমরা জলধর বলতে শুধুমাত্র মেঘকে বোঝাচ্ছি, এজন্য এটি যোগরূঢ় শব্দ। একইভাবে তুরঙ্গম, তুরঙ্গম মানে হচ্ছে যে জোরে দৌড়ায়, অর্থাৎ যে বেগে গমন করে। কিন্তু বেগে তো তুমি যদি এখন তোমার ছিনতাইকারী ধরে বা কেউ যখন ধরবে, অথবা যখন তোমার টয়লেটে যেতে হবে দ্রুত, তুমি কি করো? তুমি জোরে দৌড়াও। কিন্তু তুরঙ্গম বলতে হচ্ছে বুঝাচ্ছে ঘোড়া। তাহলে এই সব শব্দগুলো হচ্ছে যোগরূঢ় শব্দ। আচ্ছা, আর একটু বুঝে নেই না? অর্থ সম্পূর্ণরূপে অনুগামী হচ্ছে না বলে এটা যোগরূঢ় শব্দ। তবে এটা মনে রাখবে যে সমাস নিষ্পন্ন শব্দ, অর্থমূল। তাহলে আমরা যদি সামারি করি, টোটাল সবকিছু একটু আরেকবার দেখিয়ে দিই। আমরা কি কি পড়লাম? আমরা আজকে পড়েছি মূলত শব্দের প্রকারভেদ। প্রথমে আমরা পড়েছি, একটু খেয়াল করো, আমরা একদম প্রথমে শব্দ কত প্রকার পড়েছি? শব্দের কয় প্রকার শ্রেণী বিভাগ পড়েছি? যারা এতক্ষণ দিতে পারো নাই, এতক্ষণ যারা মনোযোগ দিতে পারো নাই, অন্তত দুটো স্লাইড মনোযোগ দাও, খেয়াল করবা, বুঝে যাবা। আমরা শব্দের 3 প্রকার শ্রেণী বিভাগ পেয়েছি। একটা হচ্ছে গঠনমূলক, আরেকটা হচ্ছে অর্থমূলক, আরেকটা হচ্ছে তোমার উৎসমূলক। উৎপত্তি। হ্যাঁ, উৎস বা উৎপত্তি দুটো একই কথা। গঠনমূলক আমরা কয় প্রকার পেয়েছি? 2 প্রকার। অর্থমূলক আমরা কত প্রকার পেয়েছি? 3 প্রকার। উৎপত্তিমূলক পেয়েছি আমরা 5 প্রকার। এবং আমরা খুব সহজে মনে রেখেছি গদ্য অতি উপরে। তাহলে আমরা এখান থেকে 3-4টা কি পেয়ে গেলাম? মাইক্রোফোনটা সবাই অফ করে রাখো। আমরা এখান থেকে 3-4টা প্রশ্ন উত্তর পেয়ে গেছি অলরেডি। ওকে, এরপর আমরা গঠনমূলক যে 2 প্রকার পড়েছি, সেই 2 প্রকার ছিল মৌলিক এবং সাধিত। যেটা ভাঙতে পারবো, যেটা ভাঙতে পারবো সেটা সাধিত, যেটা ভাঙতে পারবো না সেটা ছিল মৌলিক। তাহলে আমরা সাধিত শব্দকে যদি ভাঙি আমরা কি পাবো? আমরা মৌলিক শব্দ পাবো। এই মৌলিক শব্দগুলো বিভিন্ন ব্যাকরণ সিদ্ধ প্রক্রিয়ায় সমাস হোক
উপসর্গ হোক কিংবা প্রত্যয় হোক, এগুলোর মাধ্যমে কিসে পরিণত হচ্ছে? সাধিত শব্দে পরিণত হচ্ছে। ওকে, অর্থমূলক পেয়েছি 3 প্রকার। অর্থমূলক গুলো কি কি ছিল সবাই খেয়াল করো। যৌগিক ছিল, রূঢ় ছিল, সরি যোগরূঢ় ছিল, তাই তো? যৌগিক, রূঢ়, যোগরূঢ়। যৌগিক কোন? উৎপত্তির সাথে কিসের মিল আছে? ব্যবহারিক অর্থে মিল আছে। হ্যাঁ, আর রূঢ় ছিল কি? নাই, মিল নাই। নাই। যোগরূঢ় ছিল সমাস নিষ্পন্ন শব্দ ছিল, এবং আমরা দেখেছি তোমার যে কোনো একটা অর্থ গ্রহণ করে। ঠিক আছে, মানে হচ্ছে তোমার ব্যাসবাক্য যেটা সম্পূর্ণরূপে সেটা হয়তো অনুগামী হচ্ছে না, যে কোনো একটা অর্থ গ্রহণ করছে। তোমার একেবারে যে অর্থ গ্রহণ করছে না তা তো না, সে যে কোনো একটা গ্রহণ করছে। যেমন তোমার মাটি থেকে অনেকেই উঠে, তো সে একটা অর্থ গ্রহণ করেছে, সেটা হচ্ছে কোনটা? বৃক্ষ। যেমন উদ্ভিদ, উদ্ভিদটা কি ছিল? উদ্ভিদটা কোন শব্দ ছিল? রুরি। না, যোগরূঢ়। যোগরূঢ় শব্দ ছিল। তাহলে এখন আমাকে বলো, কিছু প্রশ্নের উত্তর দাও। সেটা হচ্ছে লাবণ্য। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেন গুলো নিচ্ছি, একটু শেষ করে দিচ্ছি আমি, তারপরে নিচ্ছি। লাবণ্য বলো। রুড়ি। লিখবা, কেউ বলবা না। রুরি। রুড়ি। তুমি মনে মনে ঠিক করবা যে এটা কোত্থেকে আসছে। আসছে কোত্থেকে? লবণ থেকে। যেহেতু লবণ থেকে আসছে, ব্যুৎপত্তিগত অর্থের সাথে মিল নাই, আর মিল না থাকলে এটা কি শব্দ? রুড়ি শব্দ। ভেরি গুড। তারপর বলতো মধুর। যৌগিক। মধুর কি ছিল? যৌগিক। যৌগিক। মধুর ছিল যৌগিক। আচ্ছা, একজন একটা প্রশ্ন করেছে, আচ্ছা প্রশ্নগুলো নিচ্ছি আমি। মধুর হচ্ছে যৌগিক। বেতার কি ছিল বলতো? যোগরূঢ়। যোগরূঢ়। যোগরূঢ় ছিল। কেন? কারণ বেতার মানে হচ্ছে যারই নাই, যার তার নাই। কিন্তু আমরা বেতার মানে কি বুঝি? বাদ্যযন্ত্র। তাহলে এটা যোগরূঢ় শব্দ। তারপর একজন বলেছিল, আচ্ছা বো, বো কোন জাতীয় শব্দ বলো তো? ছেলেরা খুশি হয়ে গেছে, তাই না? এই ছেলেরা, তোমরা খুশি হয়ে গেছো না? বো বিষয়টা এমন, মানে বো যতদিন নাই ততদিন খুশি লাগে বোর কথা শুনতে। এরপর হচ্ছে তোমার বো ধরো চলে আসছে, এরপর আর খুশি নেই, তাই না? আচ্ছা, সবাই বলছে স্পিকারটা অফ রাখো। হ্যাঁ, স্পিকারটা অফ রাখো। ওকে, তারপর হচ্ছে আরো কিছু শব্দ বলছি। প্রবীণ। প্রবীণ শব্দটা কি বলতো? রুড়ি শব্দ। মাইক্রোফোন অফ রাখো। প্রবীণ হচ্ছে রুড়ি শব্দ, কারণ প্রকৃষ্ট রূপে বীণা বাজান যিনি, তো এটা কি নাই, এটা মিল নেই। ভেরি গুড। উপসর্গ কি ছিল? একটা জিনিস কি জানো, ধরো তুমি যখন অনেক শব্দ পড়বা, বিশেষ করে সমার্থক শব্দগুলো যখন পড়ে ফেলবা, তখন অনেক কিছু বুঝতে আরো ইজি হয়ে যাবে। যেমন এখানে স্বর্গ, স্বর্গ মানে হচ্ছে অধ্যায়, আর উপ মানে তো জানো আগে, মানে আগের অধ্যায়। তাহলে দেখা যাচ্ছে উপসর্গ মানে আগের অধ্যায়টা বুঝি না, আমরা কি বুঝি? আমরা বুঝি যে কোন রোগের লক্ষণ। তাহলে যেহেতু লক্ষণটা বুঝছি, সেহেতু এটা রুড়ি শব্দ, মানে হচ্ছে এটাও মিল নেই। তাহলে যেটা মিল আছে সেটা হচ্ছে যৌগিক, যেটা মিল লাইন সেটা হচ্ছে রুড়ি, আর যেটা সমাস নিষ্পন্ন এবং যে কোনো একটা অর্থ গ্রহণ করে সমাস নিষ্পন্ন, এটা অবশ্যই হবে সমাস নিষ্পন্ন, যেহেতু যে কোনো একটা অর্থ গ্রহণ করে, সেটা হচ্ছে যোগরূঢ়। এই ক্লাসটা আমি আরো অনেক দ্রুত নেই, হ্যাঁ আরো অনেক দ্রুত নেই, কিন্তু আজকে প্রথম ক্লাস হওয়াতে আমি আস্তে আস্তে ক্লাসগুলো নিয়েছি। এরপর কিন্তু তোমরা আরো দ্রুত তাল মিলাতে হবে, ঠিক আছে? না এভাবে, আচ্ছা নাদিয়া, এভাবে বলা যাবে না। আংশিক মিল থাকলে যোগরূঢ়, কোনো মিল না থাকলে রুড়ি, না এভাবে বলা যাবে না, বলছি না আগে তোমার সব। আচ্ছা, এই ক্ষেত্রে রাখাল শব্দটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা তোমার যৌগিক শব্দ, কারণ যে রাখে তোমার কিছুটা কিন্তু মিল আছে, এবং রাখাল শব্দটা যৌগিক হিসেবেই অনেক জায়গায় তোমার উল্লেখ করা আছে, ঠিক আছে?
আচ্ছা, চিকে মারা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আর এমনি অন্য কোনো প্রশ্নগুলো আমি নিচ্ছি। আর কারো কোনো সমস্যা আছে? আজকে অনেকেই আসছে, আজকে প্রথম ক্লাস ছিল। প্রশ্নগুলো নিচ্ছি অন্যদের, ধরো এখন যে প্রশ্নগুলো নিচ্ছি এটা কি কি তোমার যেহেতু এই টপিক সম্পর্কিত প্রশ্নগুলো নিচ্ছি, কিন্তু আদার্স কোনো আর প্রশ্ন আছে বা টপিকগুলো বুঝতে কারো অসুবিধা হয়েছে? আরো যারা আছো সবাই লিখতে পারো। আচ্ছা, মূল জিনিসটা বুঝছো তো? বেসিকটা ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলো। মূল জিনিসটা বুঝছো কিনা? হ্যাঁ, অর্থাৎ শব্দের যে শ্রেণী বিভাগটা আমরা মূলত বুঝিয়েছি সেটা বুঝলে হলো। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমি বাকি প্রশ্নগুলো নিচ্ছি।